নমস্কার, গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি। আজ আমি আপনাদের শোনাবো এক অসামান্য গ্রন্থ, শহীদ আনোয়ার পাশা রচিত রাইফেল রুটি আওরাত। এই গ্রন্থখানি প্রকাশক হলেন লিয়াকতুল্লাহ এবং প্রথম প্রকাশ 1979-এর জুন মাসে। আমার এক কলেজের বন্ধু, যে এখন বাংলাদেশে ঢাকায় কর্মরত, শহীদুল ইসলাম, সে আমাকে অনুরোধ করেছিল দুটি বইয়ের মধ্যে একখানি পড়ে শোনাতে। একটি সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম আর অপরটি এই উপন্যাসখানি। আমি এখানেকেই বেছে নিয়েছি কারণ পূর্ব পশ্চিম উপন্যাসখানি একটু দীর্ঘ। এই গ্রন্থের লেখক আনোয়ার পাশা আজ আমাদের মধ্যে নেই, হারিয়ে গেছেন চিরকালের জন্য। তার নামের আগে শহীদ শব্দটা যোগ করতে বড্ড কষ্ট হয়। তিনি তো শহীদ হতে চাননি, আর শহীদ শব্দটার প্রতিও তার বিন্দু মাত্র লোভ ছিল না। জীবনকে তিনি ভালোবাসতেন, তার সমস্ত ভালোবাসা নিবেদিত ছিল জীবন আর শিল্পের প্রতি। মৃত্যুর পূর্ব মুহূর্তে অসামান্য এই বইটি তিনি লিখে রেখে গেছেন, যেটা আজ ঐতিহাসিক দলিল হয়ে আছে। এই উপন্যাসটির মূল ঘটনা প্রবাহ হল 1971-এ পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে তদানীন্তন পূর্ব পাকিস্তানের মানুষের অসাধারণ লড়াই। সেকালে রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে লেখা সমগ্র ইতিহাসে এই একটিমাত্র উপন্যাসই পাওয়া যায়। 1971-এর এপ্রিল থেকে জুন মাস এর রচনাকাল। বন্ধুরা, বইটি পড়তে গিয়ে আমার মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আপনাদের সবাইকে অনুরোধ, আপনারা পাশে থাকবেন। শুরু করছি রাইফেল রুটি আওরাত উপন্যাসখানির প্রথম পর্ব। বাংলাদেশে নামল ভোর। ভোরেই ঘুম ভাঙে সুদীপ্তর। আজও তার ব্যতিক্রম হলো না। হতে পারত, অনেক রাত অবধি ঘুম হয়নি। আজও তো সারা রাতেই মাঝে মাঝেই গুলির আওয়াজে শোনা গেছে, আর ভয় হয়েছে। মৃত্যু ভয় নয়, মৃত্যুকে ভয় আর লাগে না। তবে যদি বেঁচে থাকতে হয় তখন? এমনি আগুন, এমনি গোলাগুলি নিয়ে কি মানুষ বাঁচে? অতএব এলোমেলো নানা চিন্তা হয়েছিল মনে। ঘুম এসেছিল অনেক দেরিতে। ঘুমের আর দোষ কি? শুধুই আগুন আর গুলিগোলা আর আতঙ্ক। এর কোনোটা না থাকলেও তো নতুন জায়গায় সহসা ঘুম আসার কথা নয়। তবু সুদীপ্তর ঘুমের ব্যাঘাত যেটুকু হয়েছিল তা ওই গুলিগোলার জন্যই। নতুন জায়গার কথা মনেই ছিল না। সে কথা মনে হলো এখন, ঘুম ভাঙার পর। 23 নম্বরে সেই পরিচিত মুখ চোখে পড়ল না। সেই সাজানো বইয়ের শেলফগুলি, সেই টেবিল, চেয়ার, আলনা। কেউ একটি নতুন দিনের সূচনায় সুদীপ্তকে অভ্যর্থনা জানালো না। অবশ্যই তাদের মুখ মনে পড়ল সুদীপ্তর, এবং মনে পড়ল ফিরোজের কথা। তিনি এখন বন্ধু ফিরোজের বাড়িতে। মহিউদ্দিন ফিরোজ। এককালে পত্রপত্রিকার পৃষ্ঠায় নামটি চালু ছিল। কবিতা লিখতেন তিনি। এই প্রথম রাত্রি তার কাটল বন্ধুর বাড়িতে। 1971 খ্রিস্টাব্দে 27 মার্চের দিনগত রাত্রি পার হয়ে 28 মার্চের ভোরে এসে পৌঁছলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদীপ্ত শাহীন। ঠিক এর আগের দুটো রাত, 25 ও 26 তারিখে দিন পেরিয়ে যে 2 রাতের সূচনা হয়েছিল, তাদের কথা সুদীপ্ত স্মরণ করলেন। সে কি মাত্র দুটো রাত? দুটো যুগ যেন। পাকিস্তানের 2 যুগের সারমর্ম। বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানিদের বিগত 2 যুগের মনোভাবের সংহত প্রকাশ মূর্তি। শাসন ও শোষণ। যে কোনো প্রকারে বাংলাকে শাসনে রাখো, বাংলাকে শোষণ করো। শোষণে অসুবিধা হলে শাসন তীব্র করো, শাসন তীব্র করো, আরো তীব্র শাসন। আইনের শাসন যদি না চলে, চালাও রাইফেলের শাসন, কামান মেশিন গানের শাসন চালাও। কামান মেশিন গানের সেই প্রচণ্ড শাসনের রাতেও
সুদীপ্ত শাহীন বেঁচে ছিলেন। আশ্চর্য, এখনো তিনি বেঁচে আছেন, কিন্তু মরে যেতে পারতেন। অনেকেই অনেক কাজ আমরা পারি না। যেমন ইচ্ছে করলেই সুদীপ্ত সিএসপি হতে পারতেন না। ব্যবসায় নেমে বড়লোক হতেই কি পারতেন? না। অনেকে এমনকি একটা বিয়েও করতে পারে না। তবে ওই একটা ব্যাপার আছে যা সকলের জন্যই নিশ্চিত, সকলেই মরে। তাই সুদীপ্ত ভাবতেন, একটা কাজ সকলেই পারে, সকলেই মরে, একটুও চেষ্টা করতে হয় না। দিব্যি খেয়ে দিয়ে ফুর্তি করে বেড়াও, একবারও কিচ্ছুটি ভাববার দরকার পর্যন্ত নেই। অথচ সেই কাজটি এক সময় নির্ঘাত সম্পন্ন করে ফেলবে তুমি। কেমন দিব্যি তুমি মরে যাবে। তোমার আত্মীয় বন্ধুদের সামনে তখন কতগুলো কাজ এসে পড়বে, কাফন দাফন, ফাতোয়াখানি, শোক প্রকাশ, গুণকীর্তন, শেষাবধি তোমার পরিত্যক্ত বিষয় সম্পদের হিসেব নিকেশ। কত কাজ! কিছুদিন অন্তত তোমার প্রিয়জনদের কাজ নেই বলে আফসোস করার কিছুই থাকবে না। তুমি একাই অনেক কোটি চিত্তকে কয়েকটা দিন আচ্ছন্ন করে থাকবে। এত সব তোমার দ্বারা সম্ভব হবে সিরেফ বিনা চেষ্টায়। কিন্তু না, সুদীপ্তর এত সব ধারণা সেদিন মিথ্যা প্রমাণিত হয়েছিল। মৃত্যু অত্যন্ত সহজ এবং স্পর্শযোগ্য ছিল। তাহলেও সেদিন তার মৃত্যু হয়নি। কেন তিনি মরলেন না তিনি জানেন না। অমন সহজ মৃত্যুটি তার ভাগ্যে ছিল না বোধ হয়। কত হাজার হাজার লোক সেদিন কত সহজে কাজটি করতে পারলেন না সুদীপ্ত। তিনি মরতে পারলেন না। অতএব সুদীপ্তকে ভাবতেই হচ্ছে, মরে যাওয়াটা অত সহজ নয়। সহজ নয়? সহজ নয়? সুফিয়া মরেনি? তোমার হাজার হাজার ভাই বন্ধু সেদিন কেমন করে মরে গেল তুমি দেখনি? হ্যাঁ, তিনি দেখেছেন, কিন্তু নিজের জীবনে তো এটাও তিনি দেখলেন যে মরে যাওয়া অত সোজা নয়, মেরে ফেলা তো আরো কঠিন। তুমি কাকে মারবে? কাকে মারবে? বিশ্বাসকে কখনো মারা যায় না। হ্যাঁ তো, সহস্র প্রাণের সেই দীপ্ত পাপড়ি, সেই প্রেম, ভালোবাসা, বিশ্বাস এক চুলও মরেনি। এবং মরেননি সুদীপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক সুদীপ্ত শাহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ওই নামের কোনো অধ্যাপক আছেন নাকি? কখনো ছিলেনই না। হ্যাঁ, ছিলেন না এবং নেই, তাও ঠিক। তবে এও ঠিক, সুদীপ্ত শাহীন নামে যে ভদ্রলোক বন্ধু মহলে পরিচিত, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক এবং ইংরেজি বিভাগেরই, কিন্তু অন্য নামে। কেননা পাকুয়াতনে ওই নাম চলে না। সুদীপ্ত শাহীন এই নাম নিয়ে বহাল তবিয়তে বিরাজিত থাকবেন পাকুয়াতনে? এই জন্যই পাকিস্তান বানানো হয়েছিল নাকি? না, ওসব চলবে না। সুদীপ্ত শাহীন নাম পাকিস্তানে চলবে না। পাকিস্তানে পা দিয়ে কিছুদিনের মধ্যেই সুদীপ্ত কথাটা বুঝেছিলেন। 50-এর দাঙ্গার পর পশ্চিমবঙ্গ ছেড়ে ঢাকায় এসেছিলেন সুদীপ্ত। প্রধানমন্ত্রী নুরুল আমিন এবং তার দল মুসলিম লীগ তখন বাংলাদেশকে পাকিস্তান বানাচ্ছিলেন। একটা পাকিস্তানের জন্ম হয়েছিল বটে 1947-এর 14ই আগস্ট। সেটা পাকিস্তানের রাজনৈতিক সত্তা, সেটা দেহ। রাষ্ট্রের প্রাণ হচ্ছে তার অর্থনীতি এবং তার চিন্ময় সত্তার অভিব্যক্তি সাংস্কৃতিক বিকাশের মধ্যে। ওইখানেই ছিল গণ্ডগোল। হাজার মাইলের ব্যবধানে বিরাজিত দুটো অংশের মধ্যে একটা অর্থনীতি গড়ে উঠলে তাতে একটা অংশের দ্বারা অন্য অংশের শোষিত হবার সম্ভাবনা থাকবেই। অর্থনীতির ক্ষেত্রে একাংশে প্রাধান্য প্রতিষ্ঠিত হবে অন্য অংশের উপর। মুসলিম লীগ প্রাণপণে সেই অর্থনৈতিক প্রাধান্য দেশের পশ্চিমাংশে প্রতিষ্ঠা করবার জন্য উঠে পড়ে লেগেছিল। মুসলমান হিসেবে সেইটি কর্তব্য বলে বিবেচিত হয়েছিল তাদের কাছে। কেননা মুসলমানের দৃষ্টি সব সময় হতে হবে কেবলামুখী,
আমাদের কেবলা পশ্চিম দিকে, অতএব দেশের পশ্চিমাংশ অধিকতর পবিত্র অংশ। সেটা যে কাবা শরীফের নিকটতর, এটা তো অস্বীকার করতে পারে না। মুসলিম লীগ বাংলার নাদান মুসলমানদের দৃষ্টি পশ্চিমমুখী করার জন্য দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র প্রতিষ্ঠা করলেন পশ্চিম পাকিস্তানে। আর বাংলার গঞ্জে, রেল স্টেশনে সর্বত্র তারা একটা করে দিক নির্দেশক খুঁটি পুঁতে দেয়, আর তার তীরের মতো ছুঁচলো মুখটা থাকে পশ্চিম দিকে। তাতে উর্দু ও বাংলা হরফে লেখা কেবলা। তোমরা কেবলামুখী হও। কেবল অর্থনীতি ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও এত বিশাল ব্যবধানে অবস্থিত, ভৌগোলিক দিক থেকে বিচ্ছিন্ন দুটি দেশের একই সংস্কৃতি, এ কথা কোনো বাতুলেও চিন্তা করবে না। কিন্তু একই সংস্কৃতির উত্তরাধিকারী আমরা, এ কথা সত্য না হলে পাকিস্তানের চিন্ময় সত্তার অস্তিত্ব থাকে কোথায়? লোকে শুনলে বলবে কি? অতএব বলো, আমাদের সাংস্কৃতিক সত্তা অভিন্ন। এক ধর্ম, এক ধ্যান, এক প্রাণ, এক ভাষা। এসব না হলে একটা আধুনিক শক্তিশালী রাষ্ট্র হয় কি করে? অপূর্ব সব কাণ্ড সুদীপ্ত দেখেছিলেন প্রথম পাকিস্তানে এসে। 1000 মাইলের ব্যবধানে দুটি দেশকে সর্বাংশে এক করে তোলার জন্য একটা দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনকে মুছে ফেলার চক্রান্ত তখন সবে শুরু করেছে মুসলিম লীগ সরকার। সেই তখনই সুদীপ্ত এসেছেন পাকিস্তান। হয়ে গেল 21 বছর। সেদিনে সেই সদ্য জন্ম নেওয়া শিশুরা আজ অনেকেই বিশ্ববিদ্যালয়ে সুদীপ্তর ছাত্র। ছাত্র অবস্থায় সুদীপ্তর খুব একটা অসুবিধা হয়নি। হতে পারত, কথাটা তখনই উঠতে পারত, সুদীপ্ত শাহীন নাম মুসলিম সমাজে চলবে না। কিন্তু সে সময় ইংরেজি বিভাগের দায়িত্ব ন্যস্ত ছিল একজন ইংরেজ অধ্যাপিকার উপর। ইংরেজ অধ্যাপিকা পাকিস্তানের রহস্য ঠিক জানতেন না, অতএব সুদীপ্ত ইংরেজি বিভাগের ছাত্র হতে পেরেছিলেন এবং MA ফাইনাল পরীক্ষা দিয়ে কিছুকাল একটা ইংরেজি পত্রিকায় চাকরিও করেছিলেন। তারপরে শুরু হয়েছিল সেই কাণ্ডটা। পাশ করে সুদীপ্ত কলেজে চাকরির চেষ্টা করলে তখনই উঠেছিল কথাটা, আপনি সুদীপ্ত শাহীন, এমন নাম তো শুনিনি। না শুনে থাকলে এখন শোনো, বলতে ইচ্ছে করেছিল সুদীপ্তর, কিন্তু বলেননি, কারণ চাকরিটা তার দরকার ছিল। অতএব ওই বেয়ারা প্রশ্নটাকে তিনি হজম করেছিলেন, তবু রেহাই মেলেনি। আবার একটা প্রশ্ন হয়েছিল, কি জাতের মানুষ, হিন্দু না খ্রিস্টান? আমার দরখাস্তেই সে কথার উল্লেখ আছে। খুব ছোট করে একটা উত্তর দিয়ে সুদীপ্ত থেমেছিলেন, কিন্তু সে কথার প্রতিক্রিয়া হয়েছিল অনেকখানি। মনে তো লয় যে দরখাস্তে আপনি মিশা কথা বানাইছেন। সুদীপ্ত কি কখনো মুসলমানের নাম হয়? কথা হচ্ছিল ইন্টারভিউয়ের সময়। ইন্টারভিউ বোর্ডের অন্য এক সদস্য দাড়িতে হাত বুলিয়ে বললেন, সুদীপ্ত কথাটার মানেটা কি? ততক্ষণে সুদীপ্ত বুঝে ফেলেছেন তার চাকরিটা হচ্ছে না। তিনি বললেন, উত্তম রূপে দীপ্যমান যাহা। এ তো তবে বাংলা কথা হইল সাপ, আপনি তবে হিন্দু হইবার চান? কেন, হিন্দু হব কেন? তা নয় তো কি হইবেন? বাংলা হইলে তো সব হিন্দু হইয়া গেল, আর হিন্দু হইলে দেশও তো হিন্দুস্তান হইয়া যাইব। আপনারা পাকিস্তানে সব হিন্দুস্তানে চড়াইছেন। ঠিক কইছ হাওলাদার ভাই, এই যে ভাষা আন্দোলন হইল, এইসব তো এনাদের জন্যই। এনারাই আমাকে সাওয়ালদের মাথা বিগড়াইয়া দিছে। মাথায় বিগড়ে গিয়েছিল সুদীপ্তরও। পর পর 3 বার ইন্টারভিউ দেবার সময় প্রতিবারই নামের জন্য নিন্দা হলো তার। কিন্তু শেষ পর্যন্ত একটা চাকরি তিনি পেলেন। ঢাকা থেকে বহু দূরের একটি মফস্বল কলেজে কোনো ইংরেজির অধ্যাপক পাওয়া যায় না। সেখানেই সুদীপ্তর অধ্যাপক জীবনের সূত্রপাত। সেই কবে 1953 সালের কথা সেটা। আজ সুদীপ্ত সুদীর্ঘ 18 বছরের অভিজ্ঞ অধ্যাপক। ধাপে ধাপে উন্নতিও অনেক হয়েছে তার।
সেই মফস্বল কলেজ থেকে ঢাকা শহরের জগন্নাথ কলেজ, তারপর তারপর বিশ্ববিদ্যালয়। একটা যেন নেশায় পেয়ে বসেছিল সুদীপ্তকে, উপরে ওঠার নেশা। আরো উপরে, আরো উপরে উঠতে হবে তাকে। আরো উপরের নেশা খুব সংক্রামক। ওই সংক্রামক নেশাটা তখন সারা পাকিস্তানকে আচ্ছন্ন করে ফেলেছে। সত্য তখন হিন্দু মধ্যবিত্তের একটা বিপুল অংশ দেশ ত্যাগ করে চলে গেছেন। মাঠ ফাঁকা, ফাঁকা মাঠে গোল দিতে পারলে কে আর কষ্ট করে খেলা শেখে? এবং কোনো খেলা না শিখেই খেলায় জয়লাভ চাইলে চরিত্র হারাতে হয়। চরিত্রহীনের সম্বল, তোষামোদ আর দালালি। পাকিস্তানে এখন দালালির জয় জয়কার, প্রচণ্ড নির্লজ্জ দালালি, তোষামোদ আর উৎকোচ। সুদীপ্তর এখন প্রবল আফসোস হয়। তিনি কেবলই কবিতা লিখতে শিখেছিলেন। গল্প লিখতে পারলে তোষামোদ ও দালালির যত বিচিত্র চেহারা তিনি দেখেছেন, তা সব যদি তিনি গল্পে লিখতে পারতেন, বিশ্ব সাহিত্যে তার দ্বিতীয় মেলা ভার হতো। বেশি দূরে যাবার দরকার তার ছিল না। বিশ্ববিদ্যালয়ে তার কয়েকজন সহকর্মীর জীবনবৃত্ত নিছক ইতিহাসের মতো বলে গেলেও বিস্ময়কর উপন্যাসের কাহিনী হয়ে যাবে। সবই জানেন সুদীপ্ত, কিন্তু উপায় নেই। উপায় নেই সুদীপ্তর। তিনি গল্প কিংবা উপন্যাস লিখতে পারেন না, দালালিও পারেন না। তবে একটি কাজ তিনি করেছিলেন, তা করেছিলেন ওই উন্নতির নেশাতেই। বিশ্ববিদ্যালয়ের চাকরিতে ঢোকার জন্য এফিডেভিট করে নাম পাল্টিয়েছিলেন, কিন্তু তা কেবল ওই বিশ্ববিদ্যালয়ের খাতাপত্রের জন্যই। অন্য সর্বত্রই তিনি এখনো সুদীপ্ত সাহিনী আছেন, ওই নামেই এখনো কবিতা লেখেন। পাকমুলুকে তরক্কির জন্য সুদীপ্তকে নাম লুকোতে হয়েছিল, এবং সেই রাতে বাঁচার জন্য লুকোতে হয়েছিল খাটের নিচে। কখনো খুব একজন সাহসী বলে সুনাম ছিল না সুদীপ্তর। তা হলেও জীবনে কখনো খাটের নিচে শুয়েছেন এমন কোনো দ্বিতীয় উদাহরণ সুদীপ্তর জীবনে নেই। ভয়ের রাত কখনো কি তার জীবনে আসেনি? সেই 50-এর দাঙ্গায়? না, সেদিন তাদের পাড়া আক্রান্ত হলে কোনো অন্ধকার কোণে লুকোবার কথা মনে হয়নি তো, বরং মনে পড়েছিল বন্ধুদের কথা। সেদিন তাই বন্ধুগৃহের আশ্রয় প্রত্যাশায় পথে বেরিয়েছিলেন তারা, এবং আশ্রয়ও পেয়েছিলেন। কিন্তু এবারেও সুদীপ্ত সেই কালো রাতে কোনো বন্ধুর মুখ মনে করতেই চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। কোন বন্ধুর উজ্জ্বল প্রীতি সেই রাতের ভয়ের মুখ ফ্যাকাশে করে দেবে, এমন একটা আশাকে লালন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু কোনো আশা সেই রাতে ত্রিসীমানা ঘেঁষতে সাহস করেনি। কেউ আশা করেনি যে 26শে মার্চে সূর্যোদয় দেখবার জন্য এই রাতটুকু সে বেঁচে থাকবে। তবু অনেকে বেঁচে ছিল, এবং অনেকেই যে বেঁচে আছেন সেটা সুদীপ্তর কাছে পরম বিস্ময় বলে মনে হয়েছিল। অনেকে যারা মরেছিলেন তারা যেন খুব স্বাভাবিক একটি কর্ম করেছেন, অতএব সকলেই তাদের সম্পর্কে একটা অদ্ভুত অসারতা অনুভব করেছিলেন। কিন্তু জীবিতদের নিয়ে বিস্ময়ের অন্ত ছিল না। আপনি বেঁচে আছেন ভাই, আল্লাহ বাঁচিয়েছেন। আপনি? আমাদের বিল্ডিংয়ে 5 জন গেছেন, আমি যে কি করে বাঁচলাম আল্লাহই জানে। সুদীপ্তর এখনো মনে হয় কি করে তিনি যে বেঁচে আছেন তা তিনি জানেন না, আল্লাহই জানেন। তবে হ্যাঁ, যারা মরে গেছেন তারা ঠিকই গেছেন, ওটা কোনো সংবাদ নয়। সংবাদ হয় কোনটা? স্বাভাবিক ঘটনাধারার মধ্যে যেটা খাপ খায় না, যা কিছু হয় কিছুটা অস্বাভাবিক কিংবা সাধারণের গণ্ডিকে যা অতিক্রম করে, তাকেই মানুষ গ্রহণ করে একটা সংবাদ বলে। কিন্তু সেই 25-এর রাত থেকে মৃত্যুটা কি কোনো সংবাদ? মৃত্যু এখন তো অতি সাধারণ, অতি স্বাভাবিক আটপৌরে একটি ঘটনা মাত্র। অমন যে অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব বা অধ্যাপক মনিরুজ্জামান মারা গেলেন, নিষ্ঠুরভাবে নিহত হলেন,
অন্য সময় হলে তা খবরের কাগজের কত বড় একটা খবর হতো, ভাবুন দেখি। সুদীপ্ত পাশ ফিরে একটু তন্দ্রাচ্ছন্ন হতে চেষ্টা করলেন। চেষ্টা ব্যর্থ হলো। একে একে কয়েকটি মুখ এসে দাঁড়ালো সুদীপ্তর সামনে। তার শিক্ষক এবং পরে সহকর্মী অধ্যাপক ডক্টর জ্যোতির্ময় ঘো ঠাকুরতা, 23 নম্বর বিল্ডিং এ তার নিকটতম প্রতিবেশী ডক্টর ফজলুর রহমান, বন্ধু প্রতিম ডক্টর মুক্তাদির। ডক্টর মুক্তাদিরের সঙ্গে পরিচয় খুব দীর্ঘদিনের নয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাবে আড্ডা দিতে গিয়ে পরিচয়। ভারী সুন্দর একটি মন ছিল ভদ্রলোকের। এমন মানুষকেও মারে, কিন্তু কিন্তু কাকে মারাটাই বা ঠিক হয়েছে? ওইভাবে নৃশংস সৈনিকের হাতে পরম শত্রুর মৃত্যু তো মানুষ কামনা করে না। ছি 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 ছি, তারা কি মানুষ যারা ডক্টর গোবিন্দচন্দ্র দেবকেও গুলি করে মারে? সেই মহিলাকে ফিরোজ নাকি দেখেছেন কাল। ফিরোজ গিয়েছিল মেডিকেল কলেজে, তার দলের এক ভদ্রলোককে পৌঁছে দিতে গিয়েছিলেন এবং সেই সঙ্গে দেখতে, কিন্তু বেশি কিছু দেখা হয়নি কাল। মেডিকেল কলেজ থেকে গিয়েছিলেন গুলিস্তান পর্যন্ত, আবার ওই পথে ফিরে এসেছেন। পথের দুপাশে বহু মৃতদেহ তখনও ছিল এবং সেই সকল মৃতদেহের পাশ মারিয়ে চলেছে জীবিতদের মিছিল। কোনো মতে কপালের গুণে যারা বেঁচে গেছে সেই সকল জীবিত হতভাগ্যের দল। সেই জীবিতদের মধ্যেই একজন ছিল সেই শিশুটি, বয়স হবে বছরখানেক। তার কাহিনী কি কাউকে বলা যায়? সুদীপ্তর কাছে বলতে গিয়ে ফিরোজ তো কেঁদেই ফেলেছিলেন। একটা বড় গাছের বিশাল গুঁড়ি পড়েছিল রাস্তার পাশে, সম্ভবত ব্যারিকেড সৃষ্টির জন্যই ওটার আমদানি হয়ে থাকবে। সেই গুঁড়ির আড়ালে হয়তো লুকিয়ে বাঁচতে চেয়েছিলেন ভীত সন্ত্রস্ত অসহায় রমণী। হয়তো ঘরে আগুন জ্বললে পথের বুকে নিরাপত্তার সন্ধান করেছিলেন, বাঁচাতে চেয়েছিলেন বুকের শিশুকে। ফিরোজ দেখলেন মৃত জননীর স্তন চুষে তখনও বাঁচতে চাইছে সেই অবোধ অলৌকিকভাবে বেঁচে থাকা শিশু। এ ঘটনা ফিরতি পথের। যাবার পথে দেখেছিলেন সে মহিলাকে, কোলের একমাত্র শিশুকে বুকে চেপে পাশে একটা সুটকেস এক হাতে ধরে রিকশায় যাচ্ছিলেন এক ভদ্রমহিলা, ডক্টর গোবিন্দচন্দ্র দেবের বিধবা পুত্রবধূ, চিরকুমার ডক্টর দেবের পালিত পুত্রের স্ত্রী। কলিযুগের দেবতা দেখতে চাও? ডক্টর দেবকে দেখো। একজন প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে কত উপার্জন ছিল তার? যা ছিল তার 1/10 বোধ হয় নিজের জন্য তার খরচ হতো না। বাকি টাকা ব্যয় হতো দান ধ্যানে এবং পালিত পুত্রদের পেছনে। বহু দরিদ্র সন্তানকে তিনি পালন করেছেন। তারা কেবলই যে হিন্দু এমন নয়, হিন্দু মুসলিম ভেদাভেদটা কি আর এই যুগে মানবার বিষয়? বিনয়দা, সুতপাদি, সুকান্ত কিংবা মন্দিরাকে কি কখনো বিশেষভাবে কোনো ধর্মের লোক বলে সুদীপ্তর মনে হয়েছে? ডক্টর দেবও বিশেষ কোনো ধর্মের লোক ছিলেন না। বোধহয় সব ধর্মেরই লোক ছিলেন তিনি। মনে প্রাণে যিনি দার্শনিক, তিনি বিশেষ একটা ধর্ম বিশ্বাসের দ্বারা আবদ্ধ হবেন, এটা কখনো হয়? কি হে, ঘুম ভেঙেছে? ফিরোজে সাড়া পাওয়া গেল। পাশের ঘরে সন্তানাদি সহ মহিলারা ছিলেন এবং এ ঘরে ছিলেন তারা 2 বন্ধু। ইচ্ছে ছিল অনেক রাত অবধি 2 বন্ধুতে গল্প করবেন, কিন্তু গল্প জমেনি। গল্পের মেজাজ সুদীপ্তরও ছিল না এবং সারা দিনের ক্লান্তিতে ফিরোজ অতি শীঘ্রই ঘুমিয়ে পড়েছিলেন। জাগলেন এখন এবং জেগে উঠতে কণ্ঠস্বর পাওয়া গেল তার। সুদীপ্ত ইতিবাচক সাড়া দিয়ে পরে শুধালেন, আচ্ছা, কাল তুমি যে ডক্টর দেবের পুত্রবধূর কথা বলছিলে, তুমি কি তাকে আগে থেকে চিনতে? না, আমি চিনতাম না। আমার গাড়িতে যে ভদ্রলোক ছিলেন তিনিই চিনিয়ে দিলেন। তার এক বন্ধুর নাকি বোন।
শামিনা মোহাম্মদ কিংবা ওই ধরনের কিছু একটা হবে, শুনেছিলাম, এখন মনে আসছে না। অর্থাৎ মুসলমান। ডক্টর দেবের মুসলমান পুত্রকে তার সঙ্গে এক সারিতে দাঁড় করিয়ে হত্যা করেছে পাকিস্তানি সৈন্যেরা। দুটি লাশ পাশাপাশি পড়ে থাকতে দেখা গেছে। আর দেখা গেছে মধুবাবুর লাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রিয় মধুদা। সুদীপ্ত ছাত্র জীবনের কথা স্মরণ করলে সেখানে মধুদার একটি উজ্জ্বল স্মৃতিকে বুকের মধ্যে লালিত দেখতে পান। জীবনের কত আনন্দের, কত বিষণ্ণতার, কত বিতর্কের স্মৃতি ওই মধুদার ক্যান্টিন। সেই প্রিয় মধুদা। মধুদা, মধুদা, তোমাকে ওরা মারল? কিন্তু কেন? কেন মধুদা, কেন? 25-এর রাতে সুদীপ্তর বুকের মধ্যে লুকিয়েও যেন বেলা যথেষ্ট ভয় পাচ্ছিল। তখনই সে কন্যার কণ্ঠে একটি প্রশ্ন শুনেছিলেন সুদীপ্ত, মর্মভেদী প্রশ্ন। আপ্পা, ওরা আমাদের মারবে কেন? কন্যা কণ্ঠে সেই প্রশ্নই আবার যেন সুদীপ্ত শুনতে পেলেন মধুদার কথা শুনতেই। ওরা ওরা মধুদাকে মারবে কেন? হ্যাঁ রে অবোধ কন্যা, উত্তর একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওরা ধ্বংস করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের যা কিছু প্রিয় সব সব ওরা শেষ করে দেবে মা। অন্তত শেষ করতে চায়, মারতে চায়, ধ্বংস করতে চায়। কেন করবে না শুনি? স্বাধীন চিন্তার নামে যত সব ডেপোমি। আর ছেলে পড়াচ্ছ পড়াও, আমরা কিভাবে শাসন করি না করি তা নিয়ে তোমাদের ফাদারের কি? আমরা কোন দিক দিয়ে উড়োজাহাজ চালাই, কোন ঘাঁটি থেকে তেল নিই, সে আমরা বুঝবো। সাহেবদের ব্রিটিশ ডেপুটি হাই কমিশনে গিয়ে ধর্ণা দেওয়া হলো, মালদ্বীপ থেকে আমরা বিমানের জ্বালানি সংগ্রহ করতে পারবো না। কি আবদার! বলি, দেশের ভালো মন্দ চিন্তাটা কি তোমাদের না আমাদের? কি বললে? কি বললেটা কি? দেশের ভালো মন্দ তোমরাও বুঝতে চাও? ওই রোগেই তো মরেছে বাঙালি। বাবা, দেশের ভালো মন্দ পশ্চিমা জওয়ানের হাতে ছেড়ে দাও না, আর নিজেরা ঘাস বিচালি খেয়ে ঘুমাও। দেশের উন্নতির জন্য খুব করে চা পাট উৎপাদন করো, কিংবা ভদ্রলোক হলে দেশের সংহতি রক্ষার জন্য কাজ করে বা থিসিস লিখে তমঘা নাও। এসব পছন্দ না হলে তোমাদেরকে ওরা মারবে, মারাটা তখন হবে জায়েজ। এই সহজ কথাটি 25শে মার্চ পর্যন্ত অনেকেই জানতেন না। মধুদা জানতেন না যে ছাত্রদের প্রিয় হওয়া অপরাধের। শুধুই মধুদা কেন, পৃথিবীর কোনো মানুষেরই তো তা জানার কথা নয়। মধুদার ঋণ আমরা কি করে শোধ করব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই শুধু মধুদার কাছে ঋণী? আক্ষরিক অর্থে তাই। বহু ছাত্রই তার ক্যান্টিনে ঋণ শোধ করতে পারেনি। কেউ কেউ তার মধ্যে ইচ্ছে করেও বটে। সব ছাত্র কি ভালো থাকে? কিন্তু মধুদা সব ছাত্রকেই ভালো জানতেন। ছাত্রদের তিনি কি দৃষ্টিতে দেখতেন? তোমরা দেশকে বাঁচাবে আর আমি তোমাদের বাঁচাবো না? হ্যাঁ, তা বাঁচাতেই তো হবে। ছেলেরা তাকে মধুদা বলে না? দাদা তো ছোট ভাইদের ভালোবাসবেই। ছোট ভাইদের ছোটখাটো অপরাধ কি ধরলে চলে? না যদি চলে তাহলে তুমিই অপরাধী। অতএব মধুদাকে মারতে হবে। আর ডক্টর দেবকে? তিনি পাকিস্তানের আদর্শে বিশ্বাসী নন। অতএব তাকেও মারতে হবে বই কি। ডক্টর দেব যে পাকিস্তান বিরোধী ছিলেন এমন কথা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের মুখেই শুনেছেন। তিনিই হচ্ছেন প্রসিদ্ধ বিজ্ঞানী ডক্টর আব্দুল খালেক। ডক্টর খালেককে অবশ্য একটু চেনা কঠিন, কিন্তু মিস্টার মালেকের ভাই বললে সকলেই তাকে চিনবে। স্ত্রীর অর্থে বিলেত গিয়েছিলেন, সেখান থেকে পিএইচডি হয়ে এসে একটা হলের প্রভোস্ট হয়েছেন। বেনামিতে দুখানা দোকান চালাচ্ছেন নিউ মার্কেটে এবং সমাজ সেবার মানুষে সদস্য হয়েছেন রোটারি ক্লাবের। সুদীপ্তর সঙ্গে জানাশোনা মোটামুটি হলেও সকলের সঙ্গে তিনি বড় একটা মেশেন না।
তাই তার নাম যত পরিচিত তিনি নিজে তত পরিচিত নন। কিন্তু মিস্টার মালেক এদিক থেকে একজন প্রথিতযশা ব্যক্তি। পাশ করেছেন পলিটিক্স নিয়ে, কিন্তু পলিটিক্স করেন না। ও সম্পর্কে পড়াশুনোও করেন না। কবিতা লেখেন, নিয়মিত ক্লাবে আসেন। এদিক থেকে তিনি আবার ছোট ভাই খালেকের ঠিক বিপরীত। প্রচুর আড্ডা জমাতে পারেন, আর বিস্তর মিথ্যে কথা বলা ভদ্রলোকের অভ্যাস। ক্লাবে কোনোদিন মালেকের পাশে বসলে সুদীপ্ত সেদিন সহস্র গ্যালন মিথ্যার ধারা জলে স্নান করে ঘরে ফেরেন। মিছে কথা ভদ্রলোক বলতেও পারেন ভারী সুন্দর করে, এবং প্রায় ক্ষেত্রেই সে মিছে কথা নিরীহ গোছের হয় না। অন্যের প্রচণ্ড ক্ষতি হতে পারে এমন মিছে কথাও তিনি অবলীলাক্রমে বলে যেতে পারেন। চিন্তার সূত্র ছিঁড়ে দিয়ে ফিরোজের কণ্ঠস্বর এলো, আমার কি মনে হয় জানো, এই যে কাণ্ডটা ইয়াহিয়া করলো, এক হিসেবে এতে আমাদের লাভই হবে, বুঝেছ? কিন্তু আমি তো দেখছি তোমার লোকসান। আমরা 5 জন এসে চেপেছি তোমার ঘাড়ে। এ কি সোজা কথা? মোটেই সোজা কথা নয়, ঘাড় ব্যথা হয়ে গেছে। তবে মনে রেখো, ইয়াহিয়ার ঘাড়ে যে বোঝা এবার আমরা চাপাবো, তাতে ওই সব ব্যথা বেদনা কিছু নয়, ঘাটটাই ভেঙে যাবে। ওই কাজটা করো না ভাই, অনেকে এতিম হয়ে যাবে। তুমি দালালদের কথা ভাবছো তো? না না, তাদেরকে এতিম করে দুঃখ আর দেব না। এতিম হওয়ার আগেই তাদেরকে খতম করে দেব। মালেক খালেক ভ্রাতৃদ্বয় এই দালালদের পর্যায়েই পড়ে। বিশেষ করে মালেক সাহেব এ ব্যাপারে তুলনাহীন। বয়সেও বেশ প্রবীণ, কিন্তু ছেলে মানুষদের এখনো অদ্বিতীয়। ওইটুকুই আকৃষ্ট করে সুদীপ্তদের। এই ভ্রাতৃদ্বয়ের কথা মনে করেই সুদীপ্ত এখানে বললেন, কয়েকজন দালালের কথা মনে এলে আমার কি ইচ্ছে করে জানো? কি, দেশ ত্যাগ করতে ইচ্ছে করে না প্রাণ ত্যাগ করতে ইচ্ছে করে? আমার ইচ্ছে করে অন্তত 1 ঘন্টার জন্য ইয়াহিয়ার একটি বর্বর সৈনিক হয়ে যায়। এই তো এই তো ভুল করলে অধ্যাপক। ইয়াহিয়ার বর্বর সৈনিকেরা কখনো দালাল মারতে পারে না। তারা তারা ভালো মানুষ মারে। তাই তো, কথা তো ফিরোজ ঠিকই বলেছে। পশু কি কখনো পশু মারে? পশুর ধর্ম মানুষ মারা, মানুষ মারে পশুকে। হ্যাঁ, তাহলে তাকে একটি মানুষই হতে হবে, শক্ত সমর্থ মানুষ। কিন্তু 25 রাতে কি ওরা কেবলই ভালো মানুষ মেরেছে? প্রায় তাই তাই কেবল ভুল করে 2-1টা সেম সাইড হয়ে গেছে। কীর্তিমান পুরুষ বটে মালেক সাহেব। এমএ পাশ করেছেন 1945-এর দিকে। সেই সময় তিনি কমিউনিস্টদের গাল দিয়ে মাসিক মোহাম্মদীতে কবিতা লিখতেন, কেননা ওইটি সবচেয়ে নিরাপদ ছিল সে সময়। দেশ স্বাধীন হলে মুসলিম লীগ অথবা কংগ্রেসের রাজত্বে বাস করতে হবে, অতএব তাদের কাউকে ঘাঁটানো নিরাপদ নয়। আবার একান্তই দেশ যদি স্বাধীন নাই হয়, তাহলে বাস করতে হবে ব্রিটিশ রাজত্বে, অতএব ব্রিটিশদের বিরুদ্ধেও কিছু লেখা যায় না। অথচ সেকালে পলিটিক্যাল বিষয়ে কবিতার বেশ বাজার দর ছিল, এবং ব্রিটিশ কংগ্রেস, মুসলিম লীগ সকলকেই খুশি করা যায় এমন বিষয় ছিল কমিউনিস্ট বিরোধিতা। তাই লিখলেন লাল বন্দুকের গান। স্বাধীনতা লাভের পর পাকিস্তানে শুরু করলেন মুসলিম তাহজিব ও তামান্নুদ্দিন নিয়ে একটি গবেষণা। সেই সময় তিনি একটি প্রবন্ধ লিখলেন, তবে আরম্ভটা এই রকম, মাঝে মাঝে কবিতা লিখিয়ে থাকি। কবিতা আমি ভালোবাসি, কিন্তু তদপেক্ষাও আমি বেশি ভালোবাসি আমার দেশকে। দেশ আগে, তারপরে সাহিত্য। দেশের স্বার্থ অগ্রে বিবেচনা করিতে হইবে, পরে সাহিত্যের কথা আসিবে। আমি সাহিত্যের ছাত্র নহি, অতএব সাহিত্য সম্পর্কে সকল তত্ত্ব আমার না জানা থাকিতেও পারে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কিছু পড়িয়াছি। রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে লব্ধ জ্ঞানের দ্বারা এই দৃঢ় প্রতীতি আমার মধ্যে জন্মিয়াছে যে, এইভাবে শুরু করে সেই প্রবন্ধে মালেক সাহেব প্রমাণ করেছিলেন নবগঠিত রাষ্ট্রের স্বার্থেই পাকিস্তানি জাতির জন্য রবীন্দ্র চর্চা
সঙ্গে সঙ্গে মালিক সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়ে গিয়েছিলেন। প্রথমে লেকচারার, পরে 3 বছরের মধ্যেই 5 জনকে ডিঙিয়ে হয়েছিলেন রিডার। কিন্তু হায়, রিডার হওয়ার 6 মাসের মধ্যেই একই কাণ্ড। অভূতপূর্ব সেই কাণ্ড ঘটল 1954-তে। পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের ঘটল ভরাডুবি। পাকিস্তানের রাজনীতি ক্ষেত্রে আওয়ামী লীগের প্রাধান্য শুরু হলো। না, সেজন্য কপাল চাপড়ে লাভ নেই। বুদ্ধি থাকলে সব নদীতেই পার হওয়া যায়। মালিক সাহেব বুদ্ধি খাটাতে শুরু করলেন। কিছুক্ষণ ভাবলেন আওয়ামী লীগের মনের কথাটিকে। পাকিস্তান নামক রাষ্ট্রের মধ্যে থেকেও আমাদের বঙ্গীয় সত্তাটিকে আমরা ভুলতে পারি না, ভুলব না। ব্যাস, মালিক সাহেব পূর্ব বাংলা নিয়ে ভাবে গদ গদ হয়ে একটা প্যান পেনে কবিতা লিখে ফেললেন। 21শে ফেব্রুয়ারির উপর গানও লিখে ফেললেন। একটা প্রবন্ধে লিখেই ফেললেন, পাকিস্তানের প্রথম রুদ্র আবির্ভাবে অনেকেই আমরা বিমূঢ় হইয়াছিলাম, 52 ভাষা আন্দোলনে আমরা সম্বিত ফিরিয়া পাইয়াছি। একটু মিছে কথা হয়ে গেল। লিখতে লিখতেই মালিক সাহেব ভেবেছিলেন সত্যিকারে জ্ঞানোদয়টা তার 52-তে হয়নি, হয়েছিল 54-তে। তা হোক, যাহা 52 তাহাই 54। এই ধরনের একাত্ম মিথ্যা জায়েজ চলতেই পারে। এটা কলিযুগ না, ও কলিযুগে 16 আনা সত্য অচল। এইভাবে কিছু সত্য কিছু মিথ্যাকে আশ্রয় করে মালিক সাহেব ভারী সুন্দর সচল রইলেন 54 পরবর্তী দিনগুলিতে। এমন সময় কি ভাগ্যের পরিহাস, আইয়ুব খানের সে মার্শাল ল জারি করলেন। আইয়ুব খান এসে মার্শাল ল জারি হওয়ার দিন মালিক সাহেব সারা দিন রোজা থেকে খোদার কাছে কেঁদেছিলেন। হায় হায়, এমনি করে কি কেউ নিজের পায়ে কুড়াল মারে? কোন কুক্ষণে কেন ওইসব কবিতা গান লিখেছিলাম? আল্লাহর কাছে বিস্তর কাঁদাকাটা করলেন মালিক সাহেব। নামাজ আগে থেকেই পড়তেন, এবার নফল নামাজের সংখ্যা বাড়িয়ে দিলেন। আগে দাড়ির সঙ্গে গোঁফও কিছুটা রাখতেন, এখন খুর দিয়ে গোঁফও চেঁচে ফেললেন। দাড়ি রয়ে গেল বহাল তবিয়তে। কুম্ভবিহীন দাড়িতে মুখের চেহারাটা এবার খাঁটি মুসলমানের মতো দেখতে হলো। কিন্তু দিলে তবু ভরসা হয় না। নির্জনে একা থাকলেই আল্লাহকে ডাকেন। তখন আল্লাহ তার উপর কৃপা করলেন। হঠাৎ একদিন আইয়ুব খানের কাছে ডাক পড়ল মালিক সাহেবের। আইয়ুব খান সাহেব মালিক সাহেবকে সরাসরি জানিয়ে দিলেন, আমি অযথা কাউকে দুঃখ দেব না। আপনাদের আগেকার সকল গুনাহ মাফ করে দেওয়া হলো। এখন আমি চাই যে আপনারা সকলে জাতি গঠনের কাজে আমার হাত শক্ত করুন। জাতি গঠনের মহান দায়িত্বের কথাগুলি আইয়ুব খান সাহেব সামনে রাখলেন, পেছনে রইল রাইফেল। চোখ বন্ধ করে যারা সেই মহান দায়িত্ব পালনে পা বাড়ালো, সেই রাইফেল কখনো তারা দেখতে পায়নি। তারা ভাগ্যবান। কিন্তু অনেক হতবাগা একটু ইতস্তত করেছিলেন এবং অনেকেই তারা সিধে হয়েছিলেন 2-1টা রাইফেলের গুঁতো খেয়ে। অনেকে তাও হননি। তাদের মধ্যে ছিল দেশদ্রোহিতার শিরোপা। বুদ্ধিজীবী, সাংবাদিক এবং রাজনীতিকদের একটা তালিকা তৈরি করে তাদেরকে 3টে ভাগে বিভক্ত করেছিলেন খান সাহেব। একদল সাদা, একদল কালো এবং একদল হলুদ। এই ভাগ কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবেই করা হয়েছিল এবং সাদা তালিকায় নিষ্পাপ, বোকা, ভালো মানুষগুলিকে অত্যন্ত সম্মান দিয়ে দূরে সরিয়ে রাখা হয়েছিল। অত ভালো মানুষ দিয়ে দেশের কাজ হয় না। তবে তোমাদের কিছু বলাও হবে না, হাজার হলেও তোমরা বোকা ভালো মানুষ। হলুদ তালিকায় ছিলেন 2 ধরনের মানুষ। এক, নিষ্পাপ বটে তবে বোকা নয় এবং সংকল্প সাধনে অত্যন্ত দৃঢ়চেতা। 2, অল্প পরিমাণে দাগ ধরা, শয়তানিতে নেমেও বিবেকটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা যাদের আছে। এই হলুদ তালিকার মানুষগুলি ছিলেন আইয়ুব খানের কাছে অত্যন্ত ডেঞ্জারাস, ভয়াবহ রূপে বিপজ্জনক। এদের হাত পা ভেঙে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করে খান সাহেব মাঠে নেমেছিলেন। তার সহায়ক হয়েছিল এই কালো তালিকার মানুষগুলি।
কালো তালিকায় ছিল খুব বাছা বাছা নামগুলি, পাকা চরিত্রহীন, পাকা শয়তান, পাকা বদমাইশ, কিন্তু সেই সঙ্গে অতি ধুরন্ধর ও প্রচণ্ড রকমের বুদ্ধিমান। ভাগ্যক্রমে এই কালো তালিকায় মালিক সাহেব পড়েছিলেন। খান সাহেবের দরকার ছিল বুদ্ধিমান চরিত্রহীন মানুষ, ওদের দিয়েই উদ্দেশ্য সিদ্ধ হওয়া সম্ভব। তাই ওদের কাছেই নিজেকে ব্যক্ত করলেন খান সাহেব। দেখো হে, তোমাদের সর্বপ্রকার অতীত দুষ্কর্মের তালিকা আমার হাতে আছে, আমি তো ঠিক মতো রেখেই দেব, কিচ্ছু বলবো না তোমাদের, কিন্তু তার বিনিময়ে আমি যত দুষ্কর্ম করব সেসবের সাফাই তোমাদের গাইতে হবে। নিশান বিল্ডিং মানে জাতি গঠনের কন্ট্রাক্টরই আমি তোমাদের দেব, তা থেকে তোমরা করে খেতেও পারবে, কিন্তু সাবধান, বেইমানি করার চেষ্টা করো না। মনে রেখো, আমি পাঠান, পাঠান কখনো বেইমানি সহ্য করে না। মালিক সাহেব শুনেই সঙ্গে সঙ্গে হাত জোড় করেছিলেন। তাও বা কি যে বলেন স্যার, যা বলবেন তাই করব স্যার। তোমরা বাঙালিরা তো সব হিন্দুদের গোলাম ছিলে না? হ্যাঁ স্যার, ঠিক স্যার, ছিলাম বই কি স্যার। অত স্যার স্যার করবে না। শোনো, গোলাম তোমরা যেকালে ছিলে সেকালে ছিলে, এখন তোমরা গোলাম নও, এখন তোমরা আজাদ। এই আজাদি তোমাদের জন্য কে এনেছে বলতে পারো? এই আমি 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 আইয়ুব খান। নিজের বুকে বুড়ো আঙুলের টোকা মেরে দেখিয়েছিলেন খান সাহেব। আর অমন যে চালুমাল মিস্টার আব্দুল মালেক, তিনিও খান সাহেবের কথা শুনে কিঞ্চিত ঘাবড়ে গিয়েছিলেন। তার ধারণা আমাদের আজাদি কায়েদে আজমের অবদান। সে কথা ভুলে গিয়ে বলতে হবে তা এনেছেন এই পাঠান খান সাহেব। মিস্টার মালেককে চুপ থাকতে দেখে খান সাহেব বলে চললেন, আমি তোমাদের আজাদি এনে দিয়েছি, আমি তোমাদের মুক্তিদাতা, কিন্তু মুক্তি দিলেই তা কি সকলে নিতে পারে? বলো, পারে কি? না হুজুর, বহুকাল খাঁচার ভিতরে থাকার পর পাখিকে ছেড়ে দিলে সে তো উঠতে পারে না হুজুর। ঠিক তোমাদের বাঙালিদের অবস্থা হয়েছে খাঁচার পাখির মতো। দীর্ঘকাল হিন্দুয়ানির খাঁচায় তোমরা পোষা ছিলে, এখন ছাড়া পেলেও তাই উঠতে পারছো না, মানে হিন্দুয়ানি ত্যাগ করতে পারছো না। তোমাকে এই কাজের ভার আমি দিতে চাই, বুঝতে পারছো? মালিক সাহেব বুঝতে চেষ্টা করলেন। খান সাহেব বলে চললেন, আমি একটা সংস্থা গড়ব মনে করছি, কি নাম দেব বলতে পারো? হুজুর তার কাছে সাজেশন চেয়েছেন। আহা, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! গৌরবে ও গর্বে মালিক সাহেব স্ফীত হয়ে উঠলেন। একটু মাথা নত করে ভেবে বললেন, ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য প্রোটেকশন অফ দ্য বেঙ্গলিজ ফ্রম দ্য কাফিরস। রাস্কেল! খান সাহেব রাগে ফেটে পড়লেন, আর একটু হলে লাথিই মেরে বসতেন। বুট শুদ্ধ পাটা লাফিয়ে উঠেছিল ফুটখানে। মালিক সাহেব ভয় পেয়ে গেলেন, কিন্তু না, খান সাহেব আর বেশি কিছু করলেন না। একটু না ভেবে প্রায় সঙ্গে সঙ্গেই বললেন, ওটার নাম হবে একাডেমি ফর দ্য ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তোমাকে ডিরেক্টর করবো, বুঝেছ? আনন্দে হাত কচলাতে কচলাতে মালিক সাহেব তখন গোলে জল হবার উপক্রম হলেন। হুজুরের মেহেরবানি। খান সাহেব অর্থাৎ আইয়ুব খান সোফা ছেড়ে উঠে পায়চারি শুরু করলেন। অগত্যা মালিক সাহেবও উঠে দাঁড়ালেন। হুজুর দাঁড়িয়ে থাকলে তিনি বসে থাকেন কি করে, কিন্তু হুজুর বাঁ হাতের একটা ইঙ্গিতে মালিককে বসতে বললেন। হুজুরকে একটু চিন্তান্বিত দেখাচ্ছে। প্রায় 50 সেকেন্ড পর তিনি বললেন, তোমাদের অধঃপতনের মূলটা কোথায় জানো? তোমাদের ওই ভাষা। ওই ভাষা তোমাদের যতদিন থাকবে ততদিন হিন্দুদের গোলামি থেকে তোমরা মুক্ত হতে পারবে না। হুজুর, তাতে কোনো সন্দেহ নাই। সামনে তো সবই স্বীকার করো তোমরা, কিন্তু পিছনে গেলেই উল্টো সুর ধরবে। তোমাদের বিশ্বাস আছে কিছু? তোমরা সব মুনাফেক আদমি আছো।
এটা এটা হুজুর হক কথা বলেছেন, কিন্তু এই বান্দা আপনার সাথে কখনো মুনাফিকি করবে না হুজুর। করলেও বাঁচবে না। যত গুনার কাম করেছো সবের তালিকা আমার ফাইলে আছে, দরকার হলে সেগুলি বের করা হবে, কিন্তু আশা করি তার প্রয়োজন হবে না। মালেক সাহেব কিছু বলার না পেয়ে মাথা নত করে চুপ করে রইলেন। খান সাহেব বলে চললেন, তোমার একাডেমির কাজ হবে মাসে কি পাকিস্তানি উর্দু চালু করা, আর একদল বুদ্ধিজীবী তৈরি করা যারা আমাদের শাসনের গুণগান করবে। মসজিদে আপনার নামে খুতবা চালু করে দেব হুজুর? আহ, সেটা তো বড় হক কথাই বলেছ হে, কিন্তু কথা কি জানো? আরবি ভাষায় কে কি বলবে তা তো লোকে বুঝবে না। লোকে যা বুঝবে না তার বলে লাভ কি? না হুজুর, উর্দুতে খুতবা চালু করে দেব। উর্দু তো শিখতেই হবে সকলকে। শুধু শিখতে হবে? শুধু শিখতে হবে মানে কি? অফিসে, অন্দরমহলে, সবখানে ওই এক উর্দুই থাকবে। বাংলা বিলকুল হারাম হয়ে যাবে। কেননা বাংলা থাকা মানেই তো হিন্দুয়ানি থাকা। পাকিস্তানে আমি তো হিন্দুয়ানি চলতে দিতে পারি না ভাই। বলো, বলো পারি? তা বটে, তবে হুজুর ওখানে উর্দু যে কারো মাতৃভাষা নয়। বহু সাহস বুকে নিয়ে মালিক সাহেব এই একটিবার কিঞ্চিত প্রতিবাদী সুরে কথা বললেন। আর যায় কোথায়, গর্জে উঠলেন খান সাহেব, হোয়াট ননসেন্স! উর্দু এখানেই বা কার মাতৃভাষা? কারও নয়। তবু আমরা দেশের ঐক্য বজায় রাখার খাতিরে উর্দুকে মেনে নিয়েছি। তোমরা এমন কি নবাবের বাল এসেছো যে মানবে না? এই পাঠানি যুক্তির কাছে মিস্টার আব্দুল মালেক হার মানলেন। তাই তো, তিনিও তো একদা জাতীয় সংহতির খাতিরে রবীন্দ্রনাথকে পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। তাহলে এখন তাহলে জাতীয় সংহতির জন্য বাংলা ভাষাকে বাদ দিতে আপত্তি থাকবে কেন? না, তার আপত্তি নেই। আপত্তি হবে দেশের ওই বেকুব জনসাধারণের। ভাষার প্রশ্নে কোনো যুক্তি ওরা মানতে রাজি নয়। একটু ভেবে মালিক সাহেব বললেন, হুজুর আমার মনে হয় এ ব্যাপারে কিছু চালাকির আশ্রয় নিতে হবে। প্রথমেই উর্দুর কথা বললে দেশে হট্টগোল হইচই শুরু হয়ে যাবে। না না, হই হাঙ্গামা বাঁধাতে পারবে না। বাঙালি বড় হুজুগ প্রিয়, হই হাঙ্গামা পেলে আর কিচ্ছু যায় না। তখন তাকে শান্ত করাই মুশকিল। শান্তিপূর্ণভাবে কাজ হাসিল করতে হবে। হুজুর সেজন্যই বলছিলাম, প্রথমেই ওদেরকে বাংলা ভাষা ভুলিয়ে দিতে হবে, তারপর একটু একটু করে দিতে হবে উর্দু। বাহ, ভারী চমৎকার প্ল্যান তো। বাঙালিকে বাংলা ভুলিয়ে দেওয়ার একটা প্ল্যান দিলেন মালিক সাহেব। খান সাহেব তাতে উল্লসিত হলেন। কোনো হইচই নেই। ন্যাশনাল ইন্টিগ্রিটি রক্ষার জন্য একাডেমি হয়ে গেল। মালিক সাহেব তার ডিরেক্টর হলেন, কিন্তু ওই একাডেমির কি যে কাজ কেউই তা জানল না, এবং ওই একাডেমির কথা লোকে ভুলেই গেল। তবে যথাক্রমে একদা বাংলা একাডেমি এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা হরফ সংস্কারের প্রস্তাব পাশ করে বসল। মালিক সাহেব কোথায় কি কলকাঠি নাড়লেন দেশবাসী তার বিন্দু বিসর্গ জানল না। জানলেন খান সাহেব। তাকে জানিয়ে দেওয়া হলো কেল্লা ফতে। এমনভাবে হরফ সংস্কারের প্রস্তাব পাশ করানো হয়েছে যে ওইভাবে হরফের সংস্কার সাধন হলে প্রচলিত বাংলা হরফে ছাপানো বই এদেশে ভবিষ্যতে একখানিও কেউ পড়তে পারবে না। তার মানে কলকাতার বই পাকিস্তানে সম্পূর্ণ অচল হয়ে যাবে। তার বদলে পশ্চিম পাকিস্তান থেকে উর্দু বইয়ের সাপ্লাই দিতে হবে, অবশ্যই প্রথমে বাংলা অনুবাদের মাধ্যমে। দরকার হলে এই অনুবাদ করা বইগুলি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাঠ্য করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কেবলই বাংলা বই পড়তে হবে তার কি কোনো মানে আছে? বাংলা বইয়ের নামে পড়াচ্ছ তো খালি হিন্দুয়ানিতে ভরা কলকাতার বই। কেন লাহোরের উর্দু বই বাংলাতে তর্জমা করে বাংলা অনার্সে পাঠ্য করতে পারো না? এমন একটা বিতর্ক কে বা কারা বাজারে চালু করে দিল। মালিক সাহেব তার হুজুর আয়ুব মোনায়েমকে জানিয়ে দিলেন কাজ চলছে ভালো। বাংলা সিলেবাসে এইভাবে উর্দু বই চালু হয়ে গেলে
বাঙালির মস্তিষ্ক শুদ্ধির কাজ কিছুটা এগোবে। কলকাতার বইয়ের মারফতে যে সকল হিন্দুয়ানি ভাবধারায় এসে আমাদের পাক মস্তিষ্ককে অনবরত নাপাক করছে, তার এবার সমাপ্তি ঘটবে। এসব হলো নেপথ্য কথা। প্রকাশ্যে যেটা দেশবাসীকে জানানো হলো সেটা হচ্ছে বাংলা হরফ অত্যন্ত অবৈজ্ঞানিক। যেহেতু আমরা সমাজের সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে চাই, সেই হেতু এই অবৈজ্ঞানিক বাংলা হরফকে কিঞ্চিত বিজ্ঞানসম্মত করতেই হচ্ছে। এর ফলে বাংলা ভাষার প্রসার দ্রুত হবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে কীর্তিমান মালিক সাহেব আইয়ুব খানের আমলেও বহাল তবিয়তে উন্নতির মইবে উপরে উঠে যেতে লাগলেন। ইতিমধ্যে এলো 1969-এর গণ অভ্যুত্থান। আইয়ুব খান বিদায় নিলেন। যেদিন সন্ধ্যায় আইয়ুব খানের বিদায় বার্তা রেডিওতে ঘোষিত হলো, সেদিন মালিক সাহেব, অন্য কেউ না জানলেও সে কথা তার স্ত্রী জানেন, সারাটা রাত কেঁদে বালিশ ভিজিয়েছিলেন। হায় হায়, এই তো কমাস আগেই আইয়ুব খানের বইয়ের ফ্রেন্ড নট মাস্টার গ্রন্থের বঙ্গানুবাদ করে কয়েক হাজার টাকা কামাই করেছিলেন। এখন উপায়? সকলেই যে বলে আব্দুল মালেক হচ্ছে আইয়ুব খানের নাম্বার 1 দালাল। হায় খোদা, এখন কি হবে? মালিক সাহেবকে চান্স খোদা ঠিকই মিলিয়ে দিলেন। প্রায় 2 বছর তিনি সময় পেলেন হাতে। 1969-এর মার্চে ইয়াহিয়া খান শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছিলেন, কোনোদিনই তা পালিত হয়নি। আজকাল করে কেটে গেছে 2 বছর। সেই 2 বছরে অতি বুদ্ধিমান আব্দুল মালেক ধীরে ধীরে কাজ গুছিয়ে ফেলেছেন। রবীন্দ্র জয়ন্তীতে গদগদ কণ্ঠে বক্তৃতা করে প্রচার করেছেন রবীন্দ্রনাথ আমাদের সত্তার অবিচ্ছেদ্য অঙ্গ। একদা প্রবন্ধ লিখে রবীন্দ্রনাথকে পাকিস্তান থেকে নির্বাসন দিতে চেয়েছিলেন। এবার তিনি বই লিখে তার জীবনানন্দের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন। নজরুল ইসলাম হাজার হলেও গান লিখে মুসলমানিত্ব জাহিত্য করছেন। অতএব কঠোর ভাষায় তার সমালোচনা করে সাহিত্যের ধর্মনিরপেক্ষতার উপর জোর দিয়ে প্রবন্ধ লিখলেন। যে কোপ খুর দিয়ে চাঁচা শুরু করেছিলেন, এবার আবার তাকে কিছুটা বাড়তে দিলেন। কিন্তু এত সব করেও হালে পানি পাচ্ছেন না দেখে আওয়ামী লীগ রিলিফ ফান্ডে 1000 টাকা চাঁদা দিলেন। দেখাই যাক এবার ভাইস চ্যান্সেলর যদি হওয়া যায়। হেন মালিক সাহেব সেদিন প্রবন্ধ লিখেছিলেন সেই 25-এ রাতে। রাত 9টার দিকে খাওয়া শেষ করে লিখতে বসেছিলেন। বিষয় পূর্ব বাংলার আধুনিক কবিতা। লিখতে বসে কথাটা মালিক সাহেবের মনে হলো, এক ঢিলে 2টি পাখি মারতে হবে। সকলেই কবি হিসেবে জনাব আব্দুল কাসেমকে বর্তমান পূর্ব বাংলার শ্রেষ্ঠ কবি বলে থাকেন। তার চেয়েও বড় অসহ্য। ছোকরা কটা দিন বিশ্ববিদ্যালয়ে খালি ঘোরাফেরাই করেছিল। পাশ করতে পেরেছিল একটা পরীক্ষায়, হতে পেরেছে তার মতো বিশ্ববিদ্যালয়ের লিডার। মূর্খ দেশবাসীর কাছে মূর্খরাই সম্মান পাবে। কিন্তু ছোকরার কবিতায় কোনো দোষ যে ধরা যায় না। তখন কবিতা রেখে দিয়ে তিনি চোখ বুজে চিন্তা করতে শুরু করলেন। এক হাতে কলম, সামনে খাতা খোলা, চোখ বন্ধ করে মালিক সাহেব চিন্তা করছেন। দৃশ্যটা দেখলে সেই সময় মালিক সাহেবকে ধ্যানী বুদ্ধের সঙ্গে তুলনা করতে ইচ্ছে না হয়ে যায় না। ধ্যানী মালিক সাহেব হঠাৎ ধ্যান ছেড়ে লাফিয়ে উঠলেন। ইউরেকা! আবুল কাসেমের কবিতায় যে সকল চিত্রকল্প ও প্রতীকের ব্যবহার আছে তা যথেষ্ট বঙ্গীয় নয়, বহুল পরিমাণে পাশ্চাত্য দেশীয়। কিন্তু আধুনিক বাংলা কবিতার মধ্যে কি এটা দোষের? তাছাড়া ছোকরার সব কবিতায় যে ওই রকম তাও তো নয়। ধুত্তর, এই দেশের গবেট পাঠকেরা অত সব বুঝবে না। কথাটা যে তার মাথায় এসেছে সেটা আল্লাহর রহমতের ফলেই। লাভ দুদিক থেকে, সেটা বুঝতে পারছো না? প্রথমত আবুল কাসেমকে পাঠকের মন থেকে কিছুটা সরাতে পারলে যে ফাঁক সৃষ্টি হবে, সেই ফাঁকে কোনো মতে নিজেকে একটু গলিয়ে দিতে পারলে কি মজা! দ্বিতীয়ত তিনি যে তার চিন্তার সর্বস্তরে একজন বিশুদ্ধ বাঙালি, এটাও প্রমাণিত হবে। অতএব চোখ খুললেন মালিক সাহেব।
দ্রুত বেগে কলম চলতে শুরু করলো। রাত প্রায় 12টার দিকে মালিক সাহেবের হুঁশ হলো বাইরে গুলিগোলা চলছে। ওরে বাবা, কি প্রচন্ড আওয়াজ! বারান্দায় পা দিয়ে এপাশ ওপাশের দৃশ্য দেখেই ব্যাপারটা তিনি বুঝে ফেললেন। তাহলে কি তার ছোট ভাইয়ের কথাই ঠিক হলো? কদিন থেকে দু ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এখন থেকে পাকিস্তান, মুসলমান প্রভৃতি বলে ভুলে গিয়ে বাংলা ও বাঙালির কথা বলতে হবে, নইলে আমাদের গোলামি ও দুর্গতি রোধ করা যাবে না। এটা ছিল মালিক সাহেবের মত। কিন্তু মালিক সাহেবের ছোট ভাই খালেক সাহেবের মত হচ্ছে পাকিস্তানের সংহতি সকলের আগে, আর সেজন্য আছে আমাদের সেনাবাহিনী। এই পাকিস্তানি সেনাবাহিনী আমাদের গৌরব ও গর্বের বস্তু। যে কোনো মূল্যে তারা পাকিস্তানের সংহতি রক্ষা করবে, দেশকে তারা বিচ্ছিন্ন হতে কিছুতেই দেবে না। কিন্তু সংহতি রক্ষা পাবে কিসে? ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দুই অংশের মধ্যে সমতা রক্ষায়, না প্রবল গায়ে চড়ে একটা অংশকে পদতলে রেখে শোষণ করায়? শোষণ, পদানত প্রভৃতি শব্দগুলি মালিক সাহেবের মুখে ইদানিং শোনা যাচ্ছিল। এতে মনে মনে খুব বিক্ষুব্ধ ছিলেন খালেক সাহেব। আপন ভ্রাতার এহেন পদস্খলন তার কাছে গভীর মর্মপীড়ার কারণ ছিল। পাকিস্তান ও ইসলামকে বাঁচাতে গিয়ে আমরা যদি কিছুটা শোষিত হয়েই থাকি, সেটা সহ্য হবে না? আমাদের ইমান এতই দুর্বল? কিন্তু বড় ভাইকে কি আর বলবেন? নিজে তিনি বৈজ্ঞানিক মানুষ, হলের প্রভোস্টগিরি, ব্যবসা ও রোটারি ক্লাব নিয়ে আছেন। রাজনীতি এমন কিছু তিনি বোঝেন না, অথচ তার বড় ভাই সরাসরি রাজনীতির ছাত্র। তবু তিনি বলবেন বড় ভাইয়ের ওটা ভুল। পাকিস্তান সেনাবাহিনীর শক্তি সম্পর্কে তার ধারণাই নেই। একদিনে, হ্যাঁ, মাত্র একদিনে আওয়ামী লীগের এইসব চ্যাংড়ামি সেনাবাহিনী ঘুচিয়ে দিতে পারে। দরকার হলে দেবে, কিন্তু কতদিনে? গায়ের জোরে কতদিন অন্যকে পদানত রাখা সম্ভব? ধরুন 100 বছর। এইটাই খালেক সাহেবের মত। ইসলামের স্বার্থে, পাকিস্তানের সংহতির স্বার্থে দরকার হলে আমাদের সেনাবাহিনী 100 বছর পূর্ব পাকিস্তানকে পদানত রাখবে, দেশে সামরিক শাসন চালাবে। ইসলাম ও পাকিস্তানের স্বার্থে তা হবে বিলকুল জায়েজ। খালেকের সঙ্গে সেই সব বিতর্কের কথা মালিক সাহেব এখন স্মরণ করলেন। খালেকের ধারণাই তাহলে ঠিক। গায়ের জোরে দরকার হলে বাংলাদেশকে পদানত রাখার অভিযান শুরু হয়ে গেছে। মালিক সাহেব তাড়াতাড়ি ঘরে ঢুকে লিখিত প্রবন্ধটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। খুর বের করে গোঁপ চেঁচে নিলেন। অতঃপর চটপট অজু করে মাথায় টুপি দিয়ে কোরআন নিয়ে বসলেন। কোরআন শরীফের সামনেই পাওয়া গিয়েছিল মালিক সাহেবের লাশ। 5 বছরের ছোট ছেলেটিকে পাওয়া গিয়েছিল বাপের পাশেই গুলিবিদ্ধ অবস্থায়। কিন্তু পাওয়া যায়নি 2 মেয়ে ও স্ত্রীকে। অবশ্য মালিক সাহেব অভিনয়ে খুব একটা ভুল করেননি। ওদের তিনি বোঝাতে চেষ্টা করেছিলেন আমরা খাঁটি মুসলমান, সেনাবাহিনীর সমর্থক, আওয়ামী লীগের দুশ্মন। বেশ, ঠিক আছে, আমাদেরকে তবে সাহায্য করো। শুধুমাত্র মালিক সাহেব সাহায্যের জন্য তৎপর হয়েছিলেন। নিশ্চয় নিশ্চয় আপনাদেরকে সাহায্য করব, 100 বার করব। বলুন কি করতে হবে? কোন দুশ্মনকে ধরিয়ে দিতে হবে? সব দুশ্মন, সব দুশ্মন আমার নখদর্পণে। ওসব নেহি, দুশ্মনের সাথে মোকাবিলা আমরাই করতে পারবো। তম রূপে নিকালো। সঙ্গে সঙ্গে মালিক সাহেব আলমারি খুলে টাকা যা ছিল, মাত্র 500, সব দিয়েছিলেন। মোটে 500 টাকা! জওয়ানরা খুশি হয়নি। নিজেরা তন্ন তন্ন করে খুঁজেছিল সারা আলমারি। স্ত্রী কন্যাদের গহনা ছিল প্রায় 40 ভরি হবে। সেগুলো তারা হাতে নেওয়া মাত্র মালিক সাহেব বলে উঠেছিলেন, যদি কিছু মনে না করেন তাহলে এগুলো আমি আপনাদেরকে সামান্য উপহার হিসেবে দিতে চাই। बहुत शुक्रिया, अगर जेवर तो मिला, लेकिन औरत कहाँ? গয়না তো দোষ দিলে, কিন্তু গয়না যে পড়বে সে মেয়ে মানুষ কোথায়? আওরাত কাহা, আওরাত কাহা! প্রচন্ড ভাবে ধমক দিয়ে উঠল একটি জওয়ান।
পাশেই বাথরুমে মেয়েরা লুকিয়ে ছিল। তাদের বের করা কঠিন ছিল না। দুবার জোরে লাথি মারতেই কপাট খুলে গেল। পাওয়া গেল 2 মেয়ে, 1 মা। মায়ের বয়স 40, কিন্তু ভারী মজবুত দেহের গড়ন। এখনো স্বচ্ছন্দে 30 বলে চালিয়ে দেওয়া যায়। মেয়ে দুটির একটি 19, একটি 17। জমান্না ভারী খুশি। এই বাড়িটাতে ঢোকা তাদের খুবই সার্থক হয়েছে। 3 খুবসুরত औरत, 40 भरी जेवर, 500 रुपया, ये सभी माले गनीमत, অতএব হালাল। তুমি বলেছ তুমি আমাদের দোস্ত আদমি আছো, তবে এখন দোস্তের কাম করো। এই औरत 3টাকে আমাদের দরকার, আমরা নিয়ে যাব, লেকিন কুছ ঘাবড়াও মত, 3 দিন বাদে রেখে যাব। এতটা সহ্য করার ক্ষমতা মালিক সাহেবের ছিল না। তিনি আর্তনাদ করে উঠলেন, ইয়া আল্লাহ, এই জালেমের হাত থেকে বাঁচাও, লা ইলাহা। আর বলতে পারেননি মালিক সাহেব। বলতে চেয়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা। লা ইলাহা অর্থাৎ আল্লাহ নেই পর্যন্ত বলতে পেরেছিলেন। বাকি অংশ ইল্লা আনতা অর্থাৎ তুমি ছাড়া আর বলা হয়নি। এমন সময় খাটাখাট খাটাখাট স্বয়ংক্রিয় রাইফেলের কাজ শুরু। অতএব মালিক সাহেবের জীবনের শেষ কথা হলো আল্লাহ নেই। আল্লাহ নেই বলতে বলতে ভুলুণ্ঠিত হলো মালিক সাহেবের নশ্বর দেহ। তার পাশে লুটিয়ে পড়ল 5 বছরের ছোট্ট ছেলেটি। মালিক সাহেবের এই পরিণতির কথা সুদীপ্ত জেনেছিলেন পরে, প্রায় 3-10 পরে। সকল কথা ডক্টর খালেকের কাছে শুনে আঁতকে উঠেছিলেন সুদীপ্ত। ইস, কি বর্বর নরপিচাসের দল এরা! না না, ওইসব বলবেন না। যে কোনো দেশের সৈনিকদের তুলনায় আমাদের পাকিস্তানি সৈন্যদের নীতিবোধ অনেক উন্নত। ওই একটা কাজে তারা বাই চান্স করে ফেলেছে। তাও দেখুন না, ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তারা আমাকে চিঠি দিয়েছে এবং ক্ষমাও চেয়েছে। তাই নাকি? সামান্য একটু ফোড়ন কেটে থেমে গিয়েছিলেন সুদীপ্ত। এবং এই খালেকের সঙ্গে কখনো যে তার পরিচয় হয়েছিল সে কথা মনে হয়ে গভীর ঘৃণার সঞ্চার হয়েছিল তার মনে। কি অবাক! সংবাদটা দেবার সময় তার একটু লজ্জাও কি হয়নি? ছি 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 ছি! অবলীলা ক্রমে মরহুম আব্দুল মালিকের ভাই ডক্টর আব্দুল খালেক বলে গেলেন, আর্মির জেনারেসিটি দেখুন, মেয়েদের ফেরত পাঠাবার সময় চিকিৎসার জন্য 300 টাকাও দিয়েছে। দে আর কোয়াইট সেন্সিবল ফেলো। তা বটে। মনে মনে পরে সান্ত্বনা পেতে চেষ্টা করেছিলেন সুদীপ্ত। গনিমাতের মাল তো ফেরত দেবার কথা নয়, কিন্তু ওরা দিয়েছে, সেই সঙ্গে 300 টাকাও দিয়েছে। এই বদান্যতার কি তুলনা আছে? হাজার হলেও মিস্টার মালিক ও ডক্টর খালেক তাদের নিজেদের লোক। সাধারণ জওয়ান চিনতে না পেরে একজনকে না হয় মেরেই ফেলেছে এবং তার স্ত্রী কন্যাদের সাথে কিছুটা খারাপ কাম করেই ফেলেছে। তা বলে কি ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে না? রাষ্ট্র বিপ্লবের সময় এ ধরনের 2-4টে দুষ্কর্ম তো ঘটেই থাকে। তা বলে কি রাগ করে থাকলে চলে? ডক্টর খালেক সেনাবাহিনীর উপর রাগ করেননি। ভাবি ও ভাইজিদের নিজের বাসায় এনে তাদের প্রত্যেককে 1 বোতল করে ভাইব্রোনা কিনে দিয়েছিলেন। এহেন ডক্টর খালেক একদিন ডক্টর গোবিন্দচন্দ্র দেবকে পাকিস্তান বিরোধী বলে ফতোয়া দিয়েছিলেন। সে প্রায় 1 বছর আগের ঘটনা। তখন ডক্টর খালেকের সাথে সুদীপ্তর পরিচয় সবে সূত্রপাত। সুদীপ্ত তখনও জানতেন না যে ডক্টর খালেক আধুনিক পাকিস্তানি মুসলমান। সেজন্য কথায় কথায় ভারত বিদ্বেষ প্রচার করে থাকেন। কখনো নামাজ রোজা করেন না, তার বিনিময়ে হিন্দুদের তিনি মালাউন বলেন এবং একাধিক রমণী সংসর্গকে জায়েজ বিবেচনা করেন। এমনিতে লোকের সাথে মেশেন কম, কিন্তু মেয়েদের সাথে অতি তুচ্ছ বিষয় নিয়েও গল্প করতে পারেন ঘন্টার পর ঘন্টা। সেক্ষেত্রে তিনি পরম অসাম্প্রদায়িক। মেয়েদের জাতি ধর্ম নিয়ে কোনো প্রশ্ন কখনো তার মনে জাগে না এবং কেবলই যে মেয়েদের সাথে
তিনি যে গল্পই করেন এমন নয়, সেই সঙ্গে কুমারিত্ব মোচনের পটুত্বের নাহি তার সীমা। একাধিক রমণী সম্ভোগ কোন নবী করেননি শুনি? ডক্টর খালেক তর্ক করে থাকেন তারা তৎকালীন যুগের রীতি অনুসারে একাধিক বিবাহ করতেন অথবা একাধিক কৃতদাসী রাখতেন। এখনকার সমাজে তো ওইসব অচল। অতএব এখন যেটা জায়েজ আমরা তাই করব, গোপনে প্রেম করব আমরা, বুঝেছেন? এসব কথা অসার যতই হোক শুনতে ভালো লাগে, এবং সেই ভালো লাগার জন্যই সুদীপ্ত কখনো তর্ক করেন না, কেবল শোনেন। কথা বলে লাভ কি? ডক্টর খালেকের মেজাজটাকে সুদীপ্ত ক্রমে ক্রমে চিনেছিলেন। অতএব তিনি বেশি কিছু না বলে মাঝে মাঝে কেবল নিরীহ প্রশ্ন তুলে তার কথা বলার ধারাটাকে অক্ষুণ্ণ রাখতে সহায়তা করেন। সুদীপ্ত যে তাকে কেবলই তাতিয়ে তুলে কিছু কথা বলিয়ে নিতে চান, এটা ডক্টর খালেক টের পান না। বরং সুদীপ্তর মধ্যে তার একজন অনুরক্ত ভক্তকে লক্ষ্য করে পুলকিত হন। আর সুদীপ্ত প্রশ্নও করে ভারী চমৎকার। ওই প্রশ্ন কানে শুনেও সুখ আছে। আচ্ছা ডক্টর খালেক, মেয়েদের আপনি ভোলান কি করে? কথা দিয়ে, সেরেফ কথার কায়দা। বুঝতে পারলাম না, একটু নমুনা শুনিয়ে দিন। আরে বুঝলেন না? তবে একদিনের ঘটনা বলি শুনুন। একদিন একজনকে বললাম, বাসায় আজকাল একা আছি, আজ বিকেলে এসো বেড়াতে। বললেন বললেন এ কথা? মেয়েটি চটল না? চটতে পারতো, কিন্তু চটেনি। আর চটলেই বাকি, বুঝতাম এখানে সুবিধা হবে না, অন্য মেয়ের খোঁজ করতাম। আরে সাহেব, এসব ব্যাপারে সেন্টিমেন্টাল হতে নেই, বুঝলেন? রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করছেন, দেখলেন বাসটা খালি নেই, সেই জন্য তখন মন খারাপ করে বাড়ি ফিরে যাবেন নাকি? পরবর্তী বাসের জন্য তো একটু অপেক্ষা করতেই হবে, শিগগিরই পেয়ে যাবেন। এ তো হক কথা। আচ্ছা আচ্ছা, তারপর মেয়েটি কি বলেছিল? হ্যাঁ, সেই মেয়েটি আমার কথা শুনে কিরকম একটা ভঙ্গি করেছিল চোখ মুখের, তা বর্ণনার অসাধ্য। আরে বাবা, অনুকরণ করেও দেখাতে পারবো না, মেয়েরাই পারে ওই রকম করে চোখ মুখ বাঁকাতে। বাঁকা চোখে আমার পানে তাকিয়ে সে বলেছিল, বলছেন যেতে, গেলে কি হবেটা শুনি। আচ্ছা এবার বলুন তো, এই কথার উত্তরে আপনি হলে কি বলতেন? কি বলা যায় এক্ষেত্রে? সুদীপ্ত যেন ভেবে পেলেন না, তবু বললেন, আমি হলে বলতাম, কি আর হবে, গেলে ভালো লাগবে। রাবিশ, আপনি নাকি কবিতা লেখেন, ওই কথা বললে সঙ্গে সঙ্গে সে রেগে যাবে না? রেগে সরে যেত আপনার কাছ থেকে। আমি কি বলেছিলাম জানেন? সঙ্গে সঙ্গে বলে উঠেছিলাম, তুমি গেলে আমার সাইবেরিয়ার শীতে এক হাঁটু ফাল্গুনের উদয় হবে। এই হচ্ছেন ডক্টর খালেক। নিজেকে তিনি বৈজ্ঞানিক বলে প্রচার করে থাকেন। প্রায় কথায় কথায় বলে থাকেন, আমরা পলিটিক্সের কি বুঝি, আর সাহিত্যেরই বা কি বুঝি, আমরা কাঠখোট্টা বৈজ্ঞানিক মানুষ, ইত্যাদি ইত্যাদি। ঠিকই তো, এমএসসির ক্লাসে যখন বিজ্ঞান পড়ান তখন বৈজ্ঞানিক বই কি? এই বৈজ্ঞানিক সাহেব সাহিত্য কিংবা পলিটিক্স বোঝেন না, কিন্তু একটি জিনিস বোঝেন, অন্তত বোঝেন বলে দাবি করেন, সেটা ইসলাম। ইসলামের খেদমতের জন্য পাকিস্তান হয়েছে, আর পাকিস্তান বানিয়েছেন কায়েদে আজম, এবং পাকিস্তানের রক্ষক হচ্ছে সেনাবাহিনী। অতএব ইসলাম, কায়েদে আজম, পাকিস্তান ও পাকিস্তানের সেনাবাহিনী, এদেরকে বিনা বিতর্কে মেনে নিতে হবে, ইমানদার হতে হবে। খালেক সাহেবের মতে পাকিস্তানি মুসলমানের ইমানের 5 স্তম্ভ হচ্ছে আল্লাহ, আল্লাহর রসুল, কায়েদে আজম, পাকিস্তান, আর পাকিস্তানের সেনাবাহিনী। এই 5-এর উপর অগাধ আস্থা জ্ঞাপন করে খালেক সাহেব খাঁটি মুসলমান, অবশ্যই পাকিস্তানি মুসলমান। এই 5-এর বিরুদ্ধে কোনো সমালোচনা, কোনো কিচ্ছু খালেক সাহেবের মতে বিলকুল হারাম। সুদীপ্ত প্রথম দিকে এত জানতেন না, তাই প্রথম পরিচয়ের দিনই বেঁধেছিল একটা গন্ডগোল। তার আগের দিন একটি কাণ্ড ঘটে গেছে বিশ্ববিদ্যালয়ে।
জামাতে ইসলামের একদল ছাত্র অন্য একটি ছাত্র প্রতিষ্ঠানের আয়োজিত একটি সভা পণ্ড করতে গিয়ে মারামারি বাঁধিয়েছিল। সেই মারামারিতে মারা গেছে জামাতে ইসলামেরই একটি ছাত্র। জামাতে ইসলামের ছাত্র মারা গেছে, পাকিস্তানের পাক মাটিতে ইসলামের এত অপমান! ডক্টর খালেক যে কি পরিমাণ ক্রুদ্ধ হয়েছিলেন বেচারা সুদীপ্ত সেটা জানতেন না। অতএব আপন অজ্ঞাতেই সুদীপ্ত একটি গুনাহ করে ফেলেছিলেন। ডক্টর খালেকের একটি উক্তির প্রতিবাদ করেছিলেন। ডক্টর খালেকের বক্তব্য ছিল, শহীদের রক্ত যেখানে পড়েছে সেখানে মসজিদ বানাতে হবে। ছেলেরা তো নিজেদের মধ্যে মারামারি করে মরল, ওইভাবে কেউ মরলে তাকে শহীদ বলা যায় নাকি? শহীদ মানে তো... কথা শেষ করতে পারেননি সুদীপ্ত। কথার মাঝখানে খালেক সাহেব বলে উঠেছিলেন, আলবাত শহীদ বলা যায়। পাকিস্তানের সংহতি যারা নষ্ট করতে চায় তাদেরকে রুখতে গিয়েই তো মরতে হলো ছেলেটাকে। তাহলে তাহলে সে শহীদ হবে না কেন? তাও হবে না। সুদীপ্ত তর্ক তুললেন, তর্কের খাতিরে যদি ধরেও নেই যে বিপক্ষ দল পাকিস্তানকে দুটুকরো করতে যাচ্ছিল, তা হলেও সে শহীদ হয় না। কেননা শহীদ মানে... আরে আপনার মানে রাখুন মশাই, পাকিস্তান মানেই ইসলাম, আর ইসলাম মানেই পাকিস্তান। অতএব যে ছেলে ইসলামের সংহতি বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে সে শহীদ না। এগোনো আর ঠিক নয়। সুদীপ্ত দেখলেন অনেক অপ্রীতিকর প্রসঙ্গে এসে যাচ্ছে। সেটাকে এড়াবার জন্যই তিনি এবার ডক্টর খালেকের কথায় সায় দিয়ে বললেন, হ্যাঁ, ওইভাবে ভাবলে ছেলেটি অবশ্যই শহীদ হয়েছে। ওখানে এখন আপনারা আর একটা শহীদ মিনার তুলতে পারেন। ইতিপূর্বেই যে ডক্টর খালেক সেখানে মসজিদ বানাবার কথা তুলেছেন সেটা তখন আর সুদীপ্তের মনে ছিল না। বেচারা সুদীপ্ত বিতর্কের বদ্ধ ডোবাটাকে এড়াবার জন্য যেদিকে পা বাড়ালেন সেদিকেই ছিল গভীর গর্ত। গর্তে পড়ে গেলেন সুদীপ্ত। ডক্টর খালেক চিৎকার করে উঠলেন, শহীদ মিনার? আমরা বানাবো শহীদ মিনার? এতই মালাউন ভাবলেন আমাদের? জেনে রাখুন, তেমন দিন এলে আপনাদের ওই শহীদ মিনারকে আমরা ভাঙব। শহীদ মিনার ভেঙে দেবেন? বিস্ময় প্রকাশ করেন সুদীপ্ত। 100 বার 100 বার ভাঙব। আপনারা সেখানে কুফরি কাম করবেন, শিরক করবেন, আর সেটা আমরা ভাঙবো না, ভেঙে সেখানে মসজিদ বানাবো। সুদীপ্ত আর নিজেকে সামলাতে পারেনি। আপনি তার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, মধ্যযুগে শোনা যায় মুসলমানেরা মন্দির ভেঙে মসজিদ বানাতো। সেটা তাহলে মিথ্যা নয়? হোয়াট? মুসলমানের নামে কাফের প্রদত্ত এই কলমকে বিশ্বাস করতে আপনার রুচিতে বাঁধল না? আপনি তা বলে চটবেন না মশাই। বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, কথা হচ্ছে ঢাকা শহরে এত মসজিদ, সেখানে আবার মসজিদ বানালে... আলবাত মসজিদ বানাতে হবে। দরকার হলে সারা ঢাকা শহরকেই আমরা মসজিদ বানিয়ে ছাড়ব। সেটা অবশ্য একটা কীর্তি হবে। এবং মৃদু হেসেছিলেন ও খুব আস্তে বলেছিলেন, কীর্তি? কীর্তি হবে? আপনি ঠাট্টা করছেন নাকি মশাই? কি যে বলেন মশাই, একটুও না। সারা ঢাকা শহর যদি একটা মসজিদ হয় তাহলে বিশ্বের মধ্যে সেটা কীর্তি হবে না? কি যে বলেন! সহসা কি ভেবে ডক্টর খালেক উত্তেজনা দমন করে নিয়েছিলেন তা দেখে অবাক হয়েছিলেন সুদীপ্ত। কি ঘটলো আবার? নাকি ইচ্ছে করে রং বদলাচ্ছেন? ক্ষণে ক্ষণে এমন করে যারা পাল্টাতে পারে তারা কি ধরনের মানুষ? না, মানুষ তারা নয়, হয় শয়তান না হয় ফেরেশতা। ডক্টর খালেক কোনটা? হয়তো শেষেরটাই হবে। ডক্টর খালেক সম্পর্কে ভালো ধারণাই মনে পোষণ করতে চেষ্টা করলেন সুদীপ্ত। খালেক সাহেব খুব খাটো গলায় বলে উঠলেন, যাক, এসব নিয়ে আমি আর তর্ক করব না আপনার সাথে। কেউই আমরা পরস্পরকে এখনো ভালোভাবে জানি না। তবে বন্ধুভাবে একটা উপদেশ আপনাকে দিতে পারি। হিন্দুস্থান থেকে তারা খেয়ে এসেছেন কেন, এই প্রশ্নটা কখনো যেন মুছে দেবেন না মন থেকে। বুঝেছেন? হিন্দুস্তান থেকে তারা খেয়ে কেন এসেছেন? কিন্তু মুছতেই যে হবে।
দূরের একটা মানুষ সম্পর্কে মনে বিরূপতা পোষণ করে হয়তো বাঁচা যায়, কিন্তু প্রতিবেশী সম্পর্কে খালেক সাহেবকে কোনো দিনই আর প্রসন্ন মনে মেনে নিতে পারেননি সুদীপ্ত। বিশেষত হিন্দু হলেই তাকে মুসলমানের শত্রু মনে করতে হবে, এটা কি ধরনের মানসিকতা? সেখানে বিনয় দ্বারা ছিলেন না, এখানে প্রফেসর দেবকে এরা দেখতে পায় না। একদিন প্রফেসর দেবকে সুদীপ্ত দেখেছিল বিশ্ববিদ্যালয়ের মসজিদে। মসজিদে হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল। বিশ্বের একজন মহামানবের জন্মদিন, তাতে যোগ দেবার অধিকার সকলেরই আছে। সেখানে হজরত মোহাম্মদের জীবনী আলোচনা হলো, মিলাদ হলো, সবাই যোগ দিলেন ডক্টর দেব। সুদীপ্ত দেখলেন এবং ডক্টর খালেকের পীড়াপিড়িতে অনুষ্ঠানে যোগ দিতে আসার জন্য মনে মনে যে ক্ষোভটা ছিল তা ভুলেও গেলেন। এই ধরনের অনুষ্ঠানে সুদীপ্ত কখনো যান না এবং নামাজের জন্য কখনো মসজিদে না গেলেও এই ধরনের অনুষ্ঠানে খালেক সাহেব সর্বদাই যোগ দিয়ে থাকেন। আজ তিনি নিজে একা আসেননি, খালেক সাহেব সুদীপ্তকেও ডেকে এনেছেন। অগত্যা সুদীপ্ত এসেছেন এবং এসেই ডক্টর দেবকে দেখে প্রথমে বিস্মিত হয়েছেন, পরে ভক্তিতে শ্রদ্ধায় আপ্লুত হয়েছেন। হ্যাঁ, সত্যিকার একজন দার্শনিকের পক্ষেই এ পোড়া দেশে এমন উদার মানসিকতাকে লালন করা সম্ভব। কিন্তু ডক্টর দেবের এই উদার মানসিকতাকে ডক্টর খালেক কি দৃষ্টিতে গ্রহণ করেছিলেন? ফেরবার পথে ডক্টর খালেকই তুললেন কথাটা। মালাউনের কাণ্ডটা দেখলেন, কেমন করে মসজিদের ইজ্জত নষ্ট করে দিলে? সুদীপ্তর সমস্ত চিত্ত ঘৃণায় রিরি করে উঠল। মনে মনে ঠিক করে ফেললেন এই লোকটার সাথে কখনো আর মেশা হবে না। গাড়িতে না হলে এই মুহূর্তে লোকটাকে এড়িয়ে উল্টো পথে হাঁটা শুরু করতেন। আপাতত এড়াবার পথ না পেয়ে এবং একসাথে চলতে বাধ্য হয়ে সুদীপ্ত বললেন, আমার তো মনে হলো মসজিদের ইজ্জত আরো বেড়ে গেল। কিভাবে? আমাকে বুঝান, কিভাবে মসজিদের ইজ্জত বেড়ে গেল? কি ভেবে যেন ডক্টর খালেক আজ চটলেন না। হয়তো তিনি জানেন গাড়ি চালাবার সময় চড়তে নেই, কোনো বিপত্তি ঘটতে পারে, হয়তোবা অন্য কোনো কারণ ছিল। যাই হোক, এদিকে সুদীপ্তও কিন্তু বাঁকা পথ ধরলেন। খালেকের কথা সরাসরি কোনো জবাব না দিয়ে বললেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে আপনিই তো অন্যকে বোঝাবেন, অন্যে আপনাকে বোঝাবে, এটা কি করে হয়? ওসব চুটকি কথা দিয়ে আমাদের ভোলাতে পারবেন না সাহেব। ফাজলামো করে আসল কথাটা এড়াতে চাইছেন তো? কিন্তু আমাদের কাছে সোজা কথাটা শুনুন, ওই ডক্টর দেব পাকিস্তানের একটা দুশ্মন। না, এখানে আর কোনো কথা বলাই উচিত নয়। সুদীপ্ত চুপ করে গেলেন, কিন্তু খালেক সাহেব বোধহয় চুপ থাকতে জানেন না। তিনি চেপে ধরলেন সুদীপ্তকে। এ কথা আপনি স্বীকার করেন? হ্যাঁ, এবার কিছু একটা বলতেই হয়, তাই খুবই গম্ভীর স্বরে সুদীপ্ত বললেন, ডক্টর দেব সম্পর্কে যখন অন্য কিছু জানি না তখন 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 থামলেন কেন বলুন? বলছি, আজকে যে উদারতা তার মধ্যে দেখলাম সেটা সেটা পাকিস্তানের পক্ষে বিপজ্জনক, বুঝলেন? সুদীপ্তকে বাক্য শেষ করতে না দিয়েই বলে উঠলেন ডক্টর খালেক, ওই ধর্মের জগা খিচুড়ি পাকিস্তানে চলবে না। বিশুদ্ধ ইসলামের থেকে 1 ইঞ্চি সরে গেলেই পাকিস্তান মারা পড়বে, এই আপনাদের আমি বলে থুলাম। ডক্টর খালেকের গাড়ি ততক্ষণে বিশ্ববিদ্যালয়ের ক্লাব প্রাঙ্গণে এসে ঢুকেছে। গাড়ি থেকে নামতে নামতে সুদীপ্ত প্রশ্ন করলেন, কিন্তু ডক্টর দেব যে আপনাদের বিশুদ্ধ ইসলাম থেকে বিচ্যুত করতে চাইছেন, তার প্রমাণটা কি? আমাদেরকে আমাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করে কেটা? ইসলাম থেকে বিচ্যুত করবে আপনাদেরকে, বিচ্যুত করবে ওই উদারতার টোপ গিলিয়ে। মুসলমান ছেলেকে পালিত পুত্র করেন কেন? কোনোদিন ভেবে দেখেছেন সেই কথাটা? এতে ভাবার কি আছে? পাঁচার দৃষ্টিতে হিন্দু মুসলমান সত্য নয়, সত্য হচ্ছে মানুষ। তিনি পালিত পুত্র হিসেবে গ্রহণ করেন মানব সন্তানকে, মুসলমানকে বা হিন্দুকে নয়। আরে মশাই, ওই সবই হচ্ছে হিন্দুস্তানি চালবাজি। হিন্দু বা মুসলমানের ভেদাভেদটাই যদি না থাকলো, তাহলে
পাকিস্তান ও হিন্দুস্তানে ভেদাভেদটাই বা থাকলো কোনখানে? অতএব হিন্দু বা মুসলমানে ভেদাভেদ যারা মানবেন না, তারা পাকিস্তানি আদর্শের বিরোধী, পাকিস্তানের শত্রু তারা। এইভাবে ডক্টর খালেক সেদিন ডক্টর দেবকে পাকিস্তানের শত্রু বানিয়ে ছেড়েছিলেন। ডক্টর খালেকের দৃষ্টিভঙ্গি কি তবে সঞ্চারিত হয়েছে পাকিস্তানি সামরিক চক্রের মধ্যে, নাকি সামরিক চক্রের কণ্ঠস্বরে সেদিন শোনা গিয়েছিল খালেক সাহেবের মধ্যে? অন্তত ডক্টর দেব সম্পর্কে খালেক সাহেব ও সামরিক চক্রের চিন্তাধারা একই দিকে প্রবাহিত বলে মনে হয়। উভয়েরই সিদ্ধান্ত হচ্ছে ডক্টর দেব পাকিস্তানের শত্রু। তাই যদি হয়, সুদীপ্তর মনে হলো, তাহলে তো আমরাও পাকিস্তানের শত্রু। ডক্টর দেবকে এবং তার পুত্রকে একই সারিতে দাঁড়িয়ে ওরা গুলি করে। পাশাপাশি লুটিয়ে পড়ে দুটি দেহ। ওরা পিতা পুত্র, কিন্তু রক্তের মিল ছিল কোথায়? ওদের রক্তের মিল হয়েছে ওদের মৃত্যুর পর। এমনই রক্তের মিল হয়েছিল আরো দুজনের, দুজন প্রখ্যাত অধ্যাপক, পরিসংখ্যান বিভাগের অধ্যক্ষ মনিরুজ্জামান ও ইংরেজি বিভাগের রিডার ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। 34 নম্বর বিল্ডিং এর দুটি ভিন্ন ফ্ল্যাটে তারা থাকতেন। নিজ নিজ ধর্মে দুজনেরই নিষ্ঠা ছিল প্রবল। পাশাপাশি দাঁড় করিয়ে দুজনকে গুলি করা হলে রক্তের ধারা মিশে গিয়েছিল। সিমেন্ট বাঁধানো মেঝেতে সেই মিশে যাওয়া রক্তের জমাটবদ্ধতা অনেকেই তো দেখেছিলেন সুদীপ্ত। কিন্তু সেই রক্তের কোন অংশ মুসলমানের আর কোনটুকুই বা হিন্দুর, তাকে চেনা গিয়েছিল? আর 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 কত মর্মান্তিক ছিল সেই দৃশ্য, সেই সেই রক্তমাখা পায়ের ছাপ। একাধিক পায়ের অনেক ছাপ পড়েছে কংক্রিট বাঁধানো আসা যাওয়ার পথের উপর। সে যেন দেখা যায় না, কিন্তু যা দেখা যায় না তাই যে ঘুরে ঘুরে দেখতে হচ্ছে সারাক্ষণ। শহীদ মিনারের সামনে এত কি দেখার ছিল সুদীপ্তর? 34 নম্বর বিল্ডিং এর দক্ষিণ দিকে রাস্তার ওপাশে শহীদ মিনার। বিচূর্ণীকৃত শহীদ মিনারের সামনে সুদীপ্ত কাল সম্বিত ফিরে পেয়েছিল ফিরোজের আহ্বানে। মাত্র গতকালের কথা। গাড়িতে উঠবার সময় সুদীপ্ত কোনো কথা বলেননি, কেবল ফিরোজ বলেছিলেন, যাক, তোমাকে পেলাম তাহলে। সুদীপ্তকে যে পাওয়া যাবে ফিরোজে সে আশা করেননি। ফিরতি পথে তিনি তখন সুদীপ্তর সন্ধানেই যাচ্ছিলেন, আর ভাবছিলেন ওরা কি আছে, কি অবস্থায় না জানি দেখতে হবে ওদেরকে। ভাবতে ভাবতে সুদীপ্তকে সামনে পেয়েছিলেন, শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে কাঁদছে। এই জন্যই পাগলটার সাথে এত বন্ধুত্ব ফিরোজের। কি কাণ্ড দেখো দেখি! 36 ঘন্টা কারফিউয়ের পর কোথায় বউ ছেলেকে ফেলে রেখেছে তার ঠিক নেই। শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। শহীদ মিনারের শোকটাই তার কাছে বড় হয়েছে। কিন্তু কিন্তু অস্বাভাবিক হয়েছে কি? একটুও না। শুধু সুদীপ্ত কেন, কোন বাঙালি আজ এই পথে যেতে যেতে চোখের পানি মুছছে না? মেডিকেল কলেজের পথে এইখানে ফিরোজও তো কেঁদে গিয়েছেন তখন। চলো, গুহ ঠাকুরতা স্যারের দুঃসংবাদ শুনলাম, একটু দেখে গিয়ে। গাড়িতে স্টার্ট দিয়ে ফিরোজ বললেন। কিন্তু কি আর দেখবেন তারা? কিছুই দেখার ছিল না। ছিল শুধু রক্ত, রক্তের ছাপ, রক্তের বন্যা। রক্তের বন্যা বয়ে গেছে। প্রবেশ পথে প্রশস্ত চাতালের মধ্যে এক চুল স্থান পাওয়া গেল না যেখানে রক্ত প্লাবিত নয়। সদর রাস্তা থেকে প্রবেশদ্বার পর্যন্ত পথটুকু সবটাই রক্ত চিহ্নিত। রক্তের ধারা গড়িয়ে গেছে নর্দমায়। ফিরোজে দুর্ভাগ্য, গুহ ঠাকুরতা স্যারের পুরো সংবাদ পাননি। পেলে এখানে আসতেন না, যেতেন হাসপাতালে। হাসপাতালে ঢুকলে দেখতেন স্যার তখন দিব্যি কথা বলছেন। শরীরের এক অংশ অবশ হয়ে গেছে, কিন্তু কথা বলতে পারছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করছেন। বোধ হয় উঠতে আর পারবো না, শুয়ে বসে কাটাতে হবে। ঠিক আছে, বসে বসে বই লিখব, তাতেই চলে যাবে আমাদের।
কিন্তু হায়, চলতে দিচ্ছে কে? কে চলতে দিচ্ছে? মাত্র কয়েক ঘন্টার ওপারে মানব জীবনের চরম ঘটনাটি তখন প্রতীক্ষা করছে তার জন্য।